মফস্বলের একটা ছেলে, নাম ছিল তার নবাব। নামটা নবাব হলেও তার জীবনে কিন্তু আভিজাত্যের এক ফোঁটাও কোনো ছোঁয়া ছিল না। পাড়াগাঁয়ের একটা ছেলে, সে কাজ করত একটা খাবার হোটেলে। সেখানে কাজ হিসেবে ওর যেটা ছিল সেটা হলো এঁটো বাসনপত্র টেবিল থেকে নামিয়ে নিয়ে সেটা ধুয়ে ঠুয়ে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া এবং আরও যা এই ধরনের কাজ ছিল সেইগুলো করা। এইরকমই একটা ছেলের জীবনে একবার ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাটা কিন্তু জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি আপনাদেরকে এই এপিসোডে বলবো। তাই নবাবের জীবনের এই ঘটনাটা শোনার জন্য আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এইটুকু বলতে পারি আপনাদেরও কিন্তু এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে শতরূপা লিখে পাঠিয়েছে। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। শতরূপা যে কলেজে পড়তো সেই কলেজের পাশে কিন্তু বেশ কয়েকটা সরকারি অফিস ছিল, একটা ব্যাংক, দুটো অফিস এরকম ছিল। আর ওর কলেজটা কিন্তু একটু মফস্বলের দিকে ছিল, কিন্তু ও নিজের কলেজের নামটা মেনশন করেনি, তো সেই জন্য আমি কলেজের নামটা বলছি না। তো সেইখানে যেহেতু একটা কলেজ রয়েছে, বেশ কয়েকটা সরকারি অফিস রয়েছে, তো ওখানে ওদের একটা বড় বেশ চায়ের দোকান ছিল, সেখানে চা, রুটি, ঘুগনি এগুলো পাওয়া যেত। আর আরেকটা দোকান ছিল, সেখানে চাটা পাওয়া যেত না, কিন্তু ব্রেকফাস্টের রুটি, তরকারি এগুলো পাওয়া যেত, তাছাড়া দুপুরের ভাত, এই করে মানে প্রায় বিকেল অবধি দোকানটা চলতো, তারপরে বন্ধ হয়ে যেত। তো শতরূপা যখন কলেজে পড়তো, তো সেই কলেজে পড়ার সময় ওরাও যেহেতু কলেজ স্টুডেন্ট ছিল, অনেক মানে বেশিরভাগ দিনই ওরা টিফিন বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় পেত না। তো ওরা ওই যে ভাতের যে হোটেলটা ছিল ওখানে মাঝে মধ্যে কিছু খেত। ওখানে ভাত মানে দুপুরবেলা ভাত, ডাল, সবজি ছাড়াও কিন্তু চাউমিন পাওয়া যেত, ঘুগনি পাওয়া যেত, এইগুলো ছিল। এবার ও প্রথম প্রথম যখন কলেজে ভর্তি হয়, তো তারপরে বন্ধু বান্ধবের সাথে ওই দোকানটায় যেত, ওদের কলেজের একদম কাছাকাছি। আর ওই দোকানটা না খুব চলতো, মানে বেশ অনেক লোকজন খাওয়া দাওয়া করতো। এবার ও যখন থেকে ওখানে যায় মাঝে মধ্যেই একটা ছেলেকেও দেখতো, যেই ছেলেটা দোকানে ওই কেউ খেয়ে চলে গেলে তার এঁটো থালা বাসনগুলোকে ধোয়া মাজা করা, সেটাকে আমার নির্দিষ্ট জায়গায় রাখা, তারপরে সার্ভে হেল্প করা, কেউ হয়তো খাবার চাইছে সে খাবারটা তাকে পরিবেশন করা, এইসব কাজ করতো। ছেলেটার তখন বয়স হচ্ছে এই 13-14 এরকম। আর ছেলেটাকে না সবাই নবাব নবাব বলে ডাকতো। তো একদিন ওরা দু একটা বন্ধুরা মিলে গেছে, তো গিয়ে দেখছে যে ওখানে আরও, আমি বললাম যে আশপাশে যে কয়েকটা অফিস ছিল, তো সেখান থেকেও লোকজন খেতে টেতে আসতো। তো তাদের মধ্যে কয়েকটা লোক, মানে যা হয় আর কি মানুষের স্বভাব, মানুষ মানে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ, ভালো মানুষ অবশ্যই আছেন, কিন্তু অনেকে দেখবেন ব্যঙ্গ করতে খুব ভালোবাসে। তো একদিন দেখছে যে ওই নবাব বলে ছেলেটাকে মানে কয়েকটা লোক আর কি খেতে খেতে ব্যঙ্গ করছে যে কী রে, তোর নাম তো নবাব, অথচ তুই কাজ করছিস এরকম লোকের এঁটো বাসন ধুস, তোর নবাব নামটা কে রেখেছে? হুম। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ধরনের কমেন্ট, মানে নবাব বলে ছেলেটিকে, ও যেহেতু খুব গরিব মানুষ, ওকে ও না মুখে ঘুরিয়ে কখনো কাউকে কিছু বলতো না। ওকে যারা এরকমভাবে বিদ্রূপার্থক কথাবার্তা বলতো তাদেরকে ছেলেটা কখনোই ঘুরিয়ে কিছু বলতো না। আর ছেলেটার মুখে না একটা সবসময় খুব সুন্দর একটা হাসি থাকতো, মানে ওকে যে যাই বলতো ও খুব হেসে উড়িয়ে দিত। ঠিক আছে। তো শতরূপা এবং ওর আর এক খুব কাছের এক বান্ধবী, তো তারা যখনই দোকানে যেত
তো দেখতো যে ওই নবাব বলে ছেলেটাকে মাঝে মধ্যেই, মানে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কেউ না কেউ একটু অপমানজনক কথা বলে, আরও নবাব নবাব বলে, মানে একটা ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, যেহেতু এরকম একটা কাজ করে। তো ওদের না খুব খারাপ লাগতো, বিষয়টা একটু খারাপ লাগতো। তো একদিন ওরা খুব বৃষ্টি হয়েছে, তো কলেজেও মোটামুটি ওদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য ওরা কলেজে গেছিলো। আর সেদিন দোকানটা একটু ফাঁকা ছিল। তো এবার প্রত্যেক দিনই দেখে যে ছেলেটাকে এরকম করে বলে, আর ছেলেটা শুধু হাসে, কোনো উত্তরও দেয় না, কাউকে কিছুই বলে না। তো একদিন শতরূপা কী করেছে, ছেলেটাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, তোমাকে যে সবাই এরকম করে বলে, তো তুমি তো কোনোদিন আমি দেখিনি তুমি কাউকে কিছু বলো, তুমি হেসেই থাকো সবসময়, মুখটা তোমার সবসময় হাসি হাসি, আর যে যে কাজই বলুক না কেন ও করে দেয়। মানে কেউ হয়তো দোকানে খেতে এসেছে, সে হয়তো বাইকটাকে একটু ট্যারা করে রেখেছে, হয়তো বললো নবাব গিয়ে বাইকটাকে একটু সরিয়ে দিত, নবাব গিয়ে সরিয়ে দিত, মানে যে যা বলতো তাই করতো। তো একদিন শতরূপা বলছে যে তুমি মানে এরকম যে যা বলছে সেই কাজগুলো করো, তো তোমার খারাপ লাগে না তোমাকে লোকজন এরকম করে বলে? তো তখনও বলে না না, আমার কি খারাপ লাগবে, এই বাবুরা আসে, তোমরা আসো, সেই জন্যই তো আমাদের এই দোকান চলে। আর আমি এই দোকানে তো আজকে থেকে কাজ করছি না, মানে তখনই ওর বয়স হচ্ছে 14-15 এরকম হবে, কি ম্যাক্সিমাম 16 হবে, তার বেশি তো হবেই না। তাও কাজ করছে 4-5 বছর ধরে, এবং বলছে যে এই দোকানে তো আগে এত বিক্রি বাট্টা ছিল না, আস্তে আস্তে দোকানে জিনিসপত্র বাড়ানো হয়েছে, আর এই দোকানে কাজ করেই তো আমাদের পেট চলে, তো বাবুরা যদি দুটো কথা বলে আমার কিছু খারাপ লাগে না। তো শতরূপার যে বন্ধুটি ছিল, তো সে বলছে যে তোমার নাম কি সত্যিই নবাব? তখন ছেলেটা বলছে হ্যাঁ, আমার নাম সত্যিই নবাব। তখন বলছে তুমি কোথায় থাকো? বলছে আমি এই তো এই দোকান থেকে আমি, আমার বাড়ি হচ্ছে হেঁটে 20 মিনিট মতো লাগে, আমি ওখানে থাকি। তো এমনি টুকটাক সেদিন কথাবার্তা হয়েছে, তো কথাবার্তা হতে হতেই তো শতরূপা জিজ্ঞেস করেছে যে তোমার বাড়িতে কে আছে? তো তখন মানে ও না একটুখানি মনে হলো যে ইতস্তত বোধ করলো, এবং বললো আমি আর আমার ঠাকুমা থাকি। তো ও আর ওর ঠাকুমা থাকে বলে ও আবার, ওর তো মানে সারাক্ষণই কাজের মধ্যে থাকে, টেবিল মোছা সব কিছু করা, তো আবার কাজ করতে লেগে যায়। তো এটুকু বুঝতে পারলো যে ওর মানে বাড়িতে কে কে থাকে বা কার সাথে থাকে সেটা বলতে গিয়ে ওর সেই মানে হাসিটা যেন একটু কোথাও মলিন হয়ে গেল, কোথাও যেন ওর হাসিটা একটু ফিকে হয়ে গেল বলে মনে হলো। তো যাই হোক, সেটা তার ওকে জিজ্ঞেস করা যায় না, শত হলেও ওর একটা পার্সোনাল লাইফ আছে, তো কেউ কিছু বলে না। যাই হোক, এরপরে বেশ কিছুদিন কেটে যায়। এবার একদিন কি হয়েছে, যে দোকানে গেছে, তো দোকানে গিয়ে দেখছে দোকানে দুটো মেন লোক থাকে, মানে ওই দুজনের হচ্ছে মেনলি দোকানটা, আর হেল্পার হিসেবে ও থাকে। তো দেখছে যে ওই দুটো লোক যারা আর কি মেনলি দোকানটা চালায়, তারা মানে একদম মানে পুরো পাগল পাগল অবস্থা তাদের। এবার শতরূপা গেছে, ও ওই বান্ধবী আরও দু একটা ওদের ক্লাসে ছেলে মেয়ে গেছে, তো গিয়ে দেখছে প্রচণ্ড সামনেটা ভিড় হয়ে আছে। কি হয়েছে না, দোকানে এত লেট হচ্ছে সবাইকে খাবার দিতে, সেই জন্য বাইরে ভিড়, আর নবাব আসেনি। এবার নবাব এত কাজ করতে পারে, বাচ্চা ছেলে, খুব এফিশিয়েন্ট, ভীষণ অ্যাক্টিভ, তো ও যেভাবে কাজ করতে পারে বাকি দুজন নবাব না এলে মানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো ওরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো মোটামুটি ভিড় যেহেতু খুব বেশি ছিল না, তো তারপরে আস্তে আস্তে ভিড়টাও কমে যায়। তো তারপরে শতরূপা আর ওর বন্ধু বান্ধবরা সবাই খাওয়া দাওয়া করছে হোটেলে। তো খেতে খেতে তখন ওই মালিকের যে আরেকটা যে লোক ছিল, তো তাকে শতরূপার একটা বান্ধবী যে ছিল সে জিজ্ঞেস করছে যে আজকে নবাব আসেনি কেন? তখন বলছে আর বলো না, ওর ঠাকুমা তো খুব অসুস্থ হয়ে পড়েছে, ও ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, তো সেই জন্য নবাব আসতে পারেনি। তো তারপরে লোকটাই মানে আর কি কাজ করতে করতে বলছে যে নবাব নবাব এলে আর না এলে যে কতটা পার্থক্য হয় সেটা নিজেরাই বুঝি। তোমরাও দেখলে আজকে দোকানে বেশি ভিড় নেই, তাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। তো তখন ওরা কলেজে পড়ে, তো ওদের মনে তখন প্রচুর উৎসাহ, আর নবাব ছেলেটাকে সবারই খুব ভালো লাগে আর কি। মানে যারা অ্যাকচুয়ালি বাজে কথা বলে বা নবাবকে নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রূপ করে, তারাও কিন্তু নবাবকে অ্যাকচুয়ালি মনে মনে পছন্দই করে, কারণ সবাই জানে নবাব খুব ভালো কাজ করতে পারে। তো তখন ওই লোকটাই আর কি মানে মনে মনে আর কি বিজবিজ করে বলছে যে কিছু একটা কথা আর কি বলছে। তো তখন শতরূপার বান্ধবী শতরূপা বলছে যে কি বলছেন? তো তখন বলছে আর কি বলবো, ছেলেটার ভাগ্যটাই খারাপ। ওর মা ওকে, ও যখন হয় তার কিছুদিন পরে অন্য একজনের সাথে পালিয়ে চলে যায়। ওর বাবা ওকে বেশ কয়েক বছর ওর বাবা আর ওর ঠাকুমা মিলে মানুষ করে, তারপরে ওর বাবাও ভিন রাজ্যে কাজে চলে যায়, তারপর আর কখনো সেভাবে যোগাযোগ করেনি। তো এই ঠাকুমাই ওকে মানে মানুষ করছে। এবার ঠাকুমা মানুষ করছে, তারও সেরকম কিছু বিষয় আশয় নেই। তো ঠাকুমার যে বাড়ি ছিল সেখানে তারা সবাই একসাথে থাকতো।
তো সেখানে বাড়িঘর সম্পত্তি ভাগাভাগি হওয়ার পরে সেই ভাগে একটা ঘর জুটেছে, মানে সেই ঘরেই থাকা, সেই ঘরেই রান্না, সব কিছু ওই ঘরে। তো বুঝতেই পারা যাচ্ছে যে কতখানি করুণ অবস্থা। সেই অবস্থা থেকে ওকে খুব বেশি দূর পড়াশুনোও করাতে পারেনি, তো ছোট থেকে এই দোকানে কাজে ঢুকে গেছে। তো এই কথাগুলো যখন সবাই ওরা শোনে, ওদের খুব খারাপ লাগে যে বাবা, ছেলেটার জীবনে এত ট্র্যাজেডি আছে। ওর মা কিছু বছর পরে অন্য একজনের সাথে চলে যায়, ওর বাবা তার কিছু বছর পরে চলে যায়, ওর ঠাকুমা ওকে বাকিটুকু মানুষ করেছে। এত ছোট একটা ছেলে, এত সারাদিন কাজ করে, সবার না খুব খারাপ লাগে। এবং বিশেষত শতরূপার সব থেকে বেশি খারাপ লাগে, কারণ ও না ব্যাপারটা নিয়ে খুব ভাবে যে মানে তখন ওর হচ্ছে সেকেন্ড ইয়ারের শেষের দিক। তো ভাবছে যে 2 বছর ধরে প্রায় দেখছি ছেলেটাকে, এত খাটাখাটনি করে, সবার সাথে হাসি মুখে কথা বলে, ওর মুখে সবসময় হাসিটা লেগে থাকে। সেই ছেলেটার জীবনে এত ট্র্যাজেডি, এত দুঃখজনক বিষয়, ওকে দেখে তো এক ফোঁটা বোঝা যায় না। তো না মানে ওর প্রতি যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা যেন আরও বেশি চেঞ্জ হয়ে যায় শতরূপার। এবারে শতরূপারা যখন থার্ড ইয়ারে মানে ওঠে, তখন ওরা কলেজ থেকে ওখান থেকে আর একটা একটুখানি গিয়ে একটা টিচার ছিল, তো সেই টিচারের কাছেও প্রাইভেট টিউশন নিত। মানে ওরই একটা থার্ড ইয়ারের একটা সাবজেক্টের জন্য ওখানেও পড়তো। এবার শিডিউলটা এরকম ছিল যে ও সপ্তাহে 2 দিন ওই টিচারের কাছে পড়তে যেত। সকালে সকালে পড়া হলে পড়াঠরা শেষ করে কিছু একটু খেয়ে তারপরে কলেজে ঢুকতো। ওরা একবারে কলেজ করে বাড়ি চলে যেত। তো এবারে একদিন যেটা ঘটনা ঘটে, তো সেদিন হচ্ছে যে ও না মানে সেদিনকে যে টিচার ছিল, সেই টিচার ওরা যে টাইমে পড়তে আসতো তার থেকেও আধা ঘন্টা আগে আসতে বলছিল, ওনার কোনো হয়তো কাজ আছে। তো বেশ সকাল সকাল ও চলে এসেছে, কারণ ওকে আসার জন্য অনেক সকালের বাস ধরতে হতো। তো এসে যখন ও মানে বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হতো। এবার ও যখন হেঁটে হেঁটে মানে হনহন করে হেঁটে যাচ্ছে যে টিচারের কাছে পৌঁছতে হবে, তো সেই সময় ও দেখছে যে 2 বালতি ভর্তি করে ওই নবাব বলে ছেলেটা 2 বালতি ভর্তি জল নিয়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। তো শতরূপার এটা দেখে খুব অবাক হয়ে যায় যে এ মানে এত মানে এমনিতেই ছেলেটা সারাদিন দোকানে খাটে, তারপরে দেখছে যে সকালবেলা 2 বালতি জল নিয়েও কোথায় যাচ্ছে। তো যাই হোক, তো ও নবাবকে ডেকেছে যে নবাব কোথায় যাচ্ছ। মানে জাস্ট ওই ছেলেটার প্রতি না ওর একটা মানে মায়া মতো এসে গেছিলো, যে একটা ছোট্ট ছেলে এত কষ্ট করে, ওর নিজের ভাইয়ের মতো আর কি ও দেখতো। তো তখন নবাব না মানে হাত থেকে দুটো বালতি নামিয়ে ও মানে হাত নাড়াচ্ছে, বলছে এই তো ঠাকুমার রান্নাবাড়ি করবে, তারপরে সমস্ত ঘরে সারাদিনের যে জল লাগে, মানে ওদের যে কলটা রয়েছে একটাই, মানে বাইরে কল রয়েছে, তো ওদের যারা আর কি জ্ঞাতি গোষ্ঠী, তো তারাই সারাদিন ওই কল ইউজ করে। ও ঠাকুমা মানে চান্সই পায় না সেখান থেকে জল নেওয়ার। তো সকালবেলা উঠে এই নবাব বলে ছেলেটা সে 2 বালতি 3 বালতি 4 বালতি করে জল এনে ঘরে রেখে দেয়, যে রান্না করার জন্য, স্নান করার জন্য যে জলটা আর কি দরকার, সেই জলটা কিন্তু ও সকালবেলা উঠে সেই জলটা ঘরে রাস্তার কল থেকে তুলে দিয়ে যায়। ভাবুন একবার, ওর জীবনের স্ট্রাগলটা একবার ভাবুন। তো এটা শুনে ও বলল যে মানে শতরূপার তো খুবই মানে অবাক হয়ে গেছে যে এতটা জল ও টেনে টেনে নিয়ে যায়। বলছে এরকম করে 4-5 বালতিও জল রাখে, ড্রাম মতো করা আছে সেখানে রাখে। তো তখন বলছে তোমার বাড়ি কোথায়, তো বলে একটা দূরে হাত দিয়ে দেখাচ্ছে। তো জায়গাটা মানে খুব শহুরেও নয়, আবার যে খুব গ্রাম্য তাও নয়, মফস্বল এরিয়া, কিন্তু খুব একটা ডেভেলপড নয়। তো ও দূর থেকে যেটুকু দেখতে পেল যে একটা টালির ছোট্ট বাড়ি, মানে একটা বেশ মানে কিছু কিছু ঘর হচ্ছে অ্যাসবেস্টাস দেওয়া পাকা, কিন্তু সাইডে একটা ছোট্ট টালির মতো বাড়ি, ওইটাই হচ্ছে ওই নবাবের ঘর। ওখানেই ওই ঘরটাতেই ও আর ওর ঠাকুমা থাকে, মানে কিছুটা দূর থেকে শতরূপা দেখে। যাই হোক, তো ওর তাড়া ছিল, ও মোটামুটি ওটা দেখে নবাবকে মানে 2-একটা কথা বলে ও বেরিয়ে চলে যায়। ভালো কথা, বেরিয়ে গেছে, ক্লাস টাস করেছে। এবার ক্লাস করে ও যখন কলেজে ফিরেছে, তো ওর যে একটা বান্ধবী ছিল, তো তাকে না পুরো ঘটনাটা বলে যে জানিস তো আজকে আমি নবাবকে দেখলাম, ছেলেটাকে দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছিল, ছেলেটা কত কষ্ট করে। যাই হোক, তো ওর একটুখানি মনে খারাপ লাগে মানে পুরো বিষয়টা, নবাবের জীবনের এই স্ট্রাগলটা দেখে। যাই হোক, তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তো একদিন ওরা কি করেছে, ওদের একটা কিছু পরীক্ষা টরীক্ষা ছিল, তো পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে তো ওরা ভাবলো যে একটুখানি বন্ধুরা মিলে যে ওই ওই অপোজিটে যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানে একটু চা খাবে। এবং চায়ের দোকানটা যেখানে, ঠিক তার অপোজিটেই হচ্ছে ওই নবাব যে দোকানে কাজ করতো সেই দোকানটা। এবার হঠাৎ করেই মানে ওখানে ওরা যখন চা খেতে যায়, গিয়ে দেখছে যে মানে নবাব খুব মানে আর কি ওদের দেখে না মানে শতরূপাকে খুব ভালো চিনে গেছিলো। ও নবাবকে খুব ভাই ভাই করতো, তো মানে ওকে তোকে হাত দেখাচ্ছে। তোরা চা টা খেয়ে যখন বেরোচ্ছে,
তো তখন মানে নবাব আর কি বাসনপত্র, হোটেলের যা বাসনপত্র ছিল সেগুলোকে ধোয়ার কাজ করছে, কারণ দোকানটা দুপুর অবধিই চলতো, মোটামুটি ওই 4টে অবধি চলতো। 4টের পরে জিনিসপত্র সমস্ত গুটিয়ে নেওয়া, বাসনপত্র মাজামাজি করে, এই সমস্ত কাজগুলো নবাব করতো। এবার নবাব তখন মানে সেই সময়টা আর কি ছিল শ্রাবণ মাস, ঠিক আছে? তো শ্রাবণ মাসে আপনারা জানেন যে শ্রাবণ মাস একটা অত্যন্ত পবিত্র মাস। তো এই মাসটায় মানুষ এমনিও শিব ঠাকুরের পুজো সারা বছরই করে, কিন্তু এই সময় ভগবান মহাদেবকে বিশেষভাবে পূজা অর্চনা ওনার করা হয়। তো বিভিন্ন ধামে, বাবার যে ধামগুলো রয়েছে সেখানে সেখানে ভক্তের ঢল নামে। তো তখন আর কি নবাব আর কি যখন কথা হচ্ছে, তো তখন নবাব বলছে যে কালকে থেকে কিন্তু আমি দোকানে 2 দিন থাকবো না, আমি তারকেশ্বর যাচ্ছি বলেছে। তো তখন মানে শ্রাবণ মাসে অনেকেই বাবার মাথায় জল ঢালতে যায়, তো ওরাও ভেবেছে যে হ্যাঁ ও জল ঢালতে যাচ্ছে, তো বললো যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এবার ওরা চলে এসছে, শতরূপা আর বাকি যারা বন্ধু বান্ধব ছিল সব চলে এসেছে, যে যার মতো তারপরে বাড়ি চলে গেছে। এবার হঠাৎ করেই এর ঠিক 3-4 দিন পরে মানে শতরূপারা রোজ কিন্তু বাইরে ওই হোটেলে খেত তা কিন্তু নয়, মাঝে মধ্যে আর কি খেত, সপ্তাহে 1 থেকে 2 দিন হয়তো খেত। তো তার 3-4 দিন পরে যখন ওরা ওই দোকানে গেছে খেতে, তো গিয়ে দেখছে ওই একই অবস্থা, মানে যে দুজন আর কি মেন দোকানটা চালায় তারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে, কি না নবাব আসেনি। তো দোকানদারও জিজ্ঞেস করছে যে কি নবাব এত, মানে আরও যারা বাকি লোকজন ছিল তো তারা দোকানদারকে জিজ্ঞেস করছে কি তোমাদের নবাব কোথায়, নবাব কি সত্যিকারের নবাব নাকি যে সে দিনের পর দিন ছুটি নিচ্ছে? কেউ বলছে নবাব কি কাজ ছেড়ে দিয়ে, যেরকম নানান লোকে নানান কথা বলছে। তো তখন যে মালিক, যে লোকটা, সে কাজ করতে করতে বলছে না ও তো ছুটি নেয় না, ও বছরে একবার করে এরকম তারকেশ্বর বাবার ধামে যায়, গিয়ে বাবাকে জল দেয়, মানে পুজো দিয়ে আসে, জল চড়িয়ে আসে, এটা হচ্ছে ও প্রত্যেক বছর করে, মানে ওদের পাড়া থেকে আর কি যায়, ও যায় তাদের সাথে। তো বলছে যে কিন্তু এবারে যে গেছিল, এবারে ও যাদের সাথে হাঁটা শুরু করেছিল তাদের থেকেও অনেকটা পিছিয়ে পড়ে, এবং তারপরে ও নাকি এখনো বাড়ি ফেরেনি, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ও 4 দিন হয়ে গেছে ও দোকানেও আসে না, বাড়িতেও আসেনি, এবং ওর ঠাকুমাও মানে খুব কান্নাকাটি করছে যে নবাব কোথায় গেল, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এইটা যখন শুনলো শতরূপা এবং ওরা যে বান্ধবী, খুব ভালো যে বান্ধবী, সেও কিন্তু মানে ওই দুজনেই, শতরূপা এবং ওর বান্ধবী যেটা ও লিখেছে, ওরা দুজনেই কিন্তু নবাবকে না মানে খুব স্নেহ করতো, ভাবতো যে ছেলেটা এই বয়সে এত কষ্ট করে, মানে 2টো পয়সার জন্য নিজে এত খাটাখাটনি করে। তো এটা যখন শুনলো যে নবাব 4 দিন ধরে বাড়ি ফেরেনি, তো তখন ওরা ভাবলো যে হয়তো দেরি করে পৌঁছেছে, কারণ পুরোটা হেঁটে যাবে, আবার হয়তো হেঁটে আসবে, তো সময় হয়তো বেশি লাগতেই পারে। তো যেটা বলেও ছুটিটা নিয়েছে সেটা হচ্ছে 2টো দিন ওর লাগবে, মানে যেদিন যাবে সেদিন আগের দিন বেরোবে এবং পরের দিনও বাড়ি চলে আসবে, তারপরের দিন থেকে আবারও দোকানে যেরকম আসে সেরকম কাজ করবে। কিন্তু 4 দিন আসেনি, ওর ঠাকুমা খুব কান্নাকাটি করছে। এই ব্যাপারটা শুনে শতরূপা এবং ওর বান্ধবী ভাবে যে হয়তো কোনো কারণে ওর দেরি হয়েছে। যাই হোক, তো এরপরে ওরা তো রোজ রোজ দোকানে যেত না, এরপরেও বেশ কটা দিন পরে আবার ওরা দোকানে যায়, এবং সেখানে গিয়ে দেখছে যে একই অবস্থা রয়েছে, যে দুজন দোকান সামলাচ্ছিল সে দুজনই রয়েছে, এবং যেহেতু নবাব আসছে না, দোকানে চাপ আছে, তো ওরা তখন আর একটা লোককে টেম্পোরারি রেখেছে, একটা মাসিকে রেখেছে। সেই মাসি আর কি নবাব যে কাজগুলো করতো তার হয়তো 40 ভাগ কাজ সে করছে। এবার সবাই দোকানে নবাবের নামে উল্টোপাল্টা বলছে যে দেখো নবাব হয়তো কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু দোকানদার বলছে কাজও ছাড়তেই পারে, কিন্তু ও বাড়িতেও তো আসছে না, ওর ঠাকুমা খুব কান্নাকাটি করছে, দিনে 1-2বার করে দোকানে এসে দেখে যাচ্ছে যে নবাব দোকানে এসেছে কিনা। মানে মোদ্দা কথা হচ্ছে নবাবকে পাওয়াই যাচ্ছে না, ও কোথায় গেছে কি করছে কেউ জানে না। পাড়ায় যাদের সাথে ও বেরিয়েছিল তো তারাও কি জানে না যে ও কোথায় গেছে, কারণ ও নাকি খুব আস্তে আস্তে হাঁটছিল, এবং ওরা যারা আগে ছিল তারা অনেক আগে হেঁটে বেরিয়ে গেছে, মানে লাস্ট নবাব কত দূর অবধি এসেছিল সেটাও অ্যাকচুয়ালি কেউ জানে না। যাই হোক, তো এগুলো ওরা শুনলো। এবার এইটা শোনার পরে এখন না খুব মানে শতরূপা যখন শুনলো যে নবাবকে পাওয়া যাচ্ছে না, তো ওর একটুখানি খারাপ লাগে যে ছেলেটা এরকম এত কষ্ট করেছে, ওর ঠাকুমা তো পুরোটাই নবাবের ভরসাতেই থাকে, তো ওর না শুনে খুব খারাপ লাগে। যাই হোক, তো ও আর ওর বান্ধবী দুজনে এইসব নিয়ে খুব কথোপকথন করে, এবং ওদের যেহেতু 3rd ইয়ারের শেষ, তো ওদের ফাইনাল পরীক্ষা হয়ে যায় এবং ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। এবার কলেজ ছাড়া মানে বুঝতেই পারছেন, দোকানটা কলেজের পাশে ছিল, ফলে সেখান থেকে আর তারপরে নবাবকে পাওয়া গেল কি গেল না
সেই ইনফরমেশান আর ও পাচ্ছে না, কারণ ও তো কলেজে আর আসবে না। ফলে সেখানে থেকে কলেজে যদিও নাই আসে, তাহলে দোকানে নবাব এলো কি এলো না সেই ইনফরমেশানও পাওয়া যায় না। তো সেই ব্যাপারটা কিন্তু মোটামুটি কাট হয়ে গেল, কোনো খবরও পেলো না। তো তারপরে যা হয় আর কি, সবার জীবনই নিজের মতো করে চলে। তো মাঝখানে ও তারপরে সার্টিফিকেটের জন্য কলেজে গেছিল, কিন্তু ও এতটাই তাড়াতে ছিল যে ওই দোকানে যাওয়া বা গিয়ে দেখা যে নবাব আছে কি নেই সেই বিষয়ে ও আর কোনো খোঁজ খবর করার সময় সুযোগ কিছুই পায়নি। ও তারপরে মাস্টার্সে শতরূপা ভর্তি হয়ে যায়, ওর বান্ধবীও ভর্তি হয়, এবং ওদের জীবন কিন্তু যেরকম স্বাভাবিক নিয়মে এগোনোর সেরকমই এগোতে থাকে। যাই হোক, তো এরপরে যখন ওরা মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়, তো মাস্টার ডিগ্রির যখন ওদের ফার্স্ট ইয়ারের মিড যখন, মানে তখন ওরা কলেজ ছেড়ে দিয়েছে প্রায় 9-10 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো ওর না মানে শতরূপা যেমন ও নিজের কলেজকে খুব মিস করতো, কলেজের কথা যেমন খুব মনে পড়তো, ঠিক সেরকমভাবেই ওর মনে সবসময়, শতরূপার মনে একটা জিনিস কাজ করতো যে আচ্ছা কলেজ তো আমরা ছেড়ে দিয়েছি, প্রচুর স্মৃতি রয়েছে, কিন্তু সব কিছুর মাঝে ওর না খুব নবাবের কথা মনে পড়তো, এবং ওর খুব ইচ্ছে হতো যে নবাব এখন কোথায় আছে, কি করছে, ওকে আদৌ খুঁজে পাওয়া গেল কি না, ওর ঠাকুমা এখন কেমন আছে, এই বিষয়গুলো না ওর মনে খুব প্রশ্ন জাগতো। যাই হোক, তো ও মাঝে মধ্যে দু একটা বন্ধুকে বলতো যে এই জানিস তো ওই ছেলেটার কথা না খুব মনে পড়ে, ছেলেটা এখন কি করছে, ওকে আদৌ বাড়ি ফিরেছিল। সবাই বলে যে দূর, তোর এখনো ওই সমস্ত ব্যাপার নিয়ে তুই এখনো ভাবছিস, ও দেখবে যা হয়তো কাজ ছেড়ে দিয়েছিল বা কিছু একটা, মানে কোনো বন্ধু বান্ধব না অতটা ওকে ওর কথায় গ্রাহ্য করতো না, যে ও ব্যাপারটা ওর মনে আছে বা ও ব্যাপারটা নিয়ে ভাবছে। কিন্তু অলওয়েজ এই শতরূপার মনে কিন্তু এই নবাবের বিষয়ে একটা মনে কৌতূহল বলুন, একটা জানার ইচ্ছে বলুন, সেগুলো কিন্তু সবসময়ই থাকতো। তো এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে শতরূপার সাথে ওর এক খুব ভালো বান্ধবী থাকতো, সেও খুব কাছের বান্ধবী। তো সেই বান্ধবীকে একদিন বলে, তো তখন ওর বান্ধবী বলে যে দাঁড়া একটা কাজ করি, আমাদের মানে ওদের সাথে মানে ওরা যখন পোস্ট গ্র্যাজুয়েট করছিল, তো সেই সময় ওদের 3-4টে কলেজে যে 4-5 জন বন্ধু বান্ধবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো সবাই মিলে একদিন ঠিক হলো যে ওরা একটা স্যাটারডে দেখে কলেজে যাবে, পুরনো কলেজ একটু দেখবে, ঘুরে ফিরে আশপাশটা কীরকম কী আছে, মানে পুরনো কলেজের প্রতি তো একটা টান তো থেকেই যায়, 3-3টে বছর সেই কলেজে পড়াশুনো করা। তো বন্ধু বান্ধবরাও মোটামুটি রাজি হয়ে গেল। তো ওরা 4 জনে মিলে, 5 জনে যাওয়ার কথা ছিল, বাট একজনের লাস্ট মোমেন্টে হয় না, তো 4 জনে মিলে ওরা আবার কলেজে গেল। তো পুরনো কলেজ ঘুরে দেখছে, প্রায় 1 বছরের হয়ে গেছে কলেজ ছেড়েছে। তো সেই কলেজ ঘুরে দেখেছে, এবং তারপরে ঠিক হলো যে ওরা কলেজে পড়ার সময় যেখানে চা খেত সেই চায়ের দোকানটা, এবং যেখানে মাঝে মধ্যে ওরা টিফিন খেত সেই দোকানটাতেও ভিজিট করবে। এবং দোকানটা কিন্তু ওদের কলেজ থেকে হাঁটা পথে এই 3-4 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই ছিল। তো কলেজ ঘুরে সেখানে একটা মানে নস্টালজিক ব্যাপার ছিল। তো তারপরে ওরা ওখান থেকে চায়ের দোকানটায় এসে চা খায়, এবং তারপরে ওরা ওই দোকানে গেছে যেই দোকানে নবাব কাজ করতো। অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখানে ওরা যখন যায়, গিয়ে দেখে ঠিক আগে যেভাবে নবাব আর কি দোকানে কাজকর্ম করতো, ঠিক একইভাবে কিন্তু নবাব দোকানের একদম হাসি মুখে সবার ফারিফরমাসের কাজ করছে, টেবিল মুছছে, সব কিছু মুছছে। কিন্তু নবাবকে দেখে শতরূপার একটা খুব মানে অদ্ভুত লাগে, যে হয়তো ও 1 বছর পরে দেখছে নবাবকে, সেটা ঠিক আছে, 1 বছরে মানুষের কিছু চেঞ্জেস আসতেই পারে, সেটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু ওকে দেখে মনে হয় মানে সবসময় যে ওর মুখে যে একটা হাসি ছিল, একটা রোগা সোগা একটা ছেলে, সেই ছেলেটা 1 বছরের মধ্যে যেন আরও মানে খুব ব্রাইট লাগছে ওকে। মানে ওর চোখ দুটো মনে হচ্ছে যেন পুরো জ্বলজ্বল করছে, ওর চেহারার মধ্যে একটা সৌম্য ভাব এসেছে, এবং ওর মুখের যেন যে হাসিটা ছিল সেই হাসিটা যেন আরও প্রস্ফুটিত হয়ে গেছে, খুব চার্মিং লাগছে আর কি ওকে দেখে। তো ওকে যখন দেখলো না, তখন মানে ওকে দেখে কিন্তু মানে শতরূপাকে এই নবাবও কিন্তু চিনতে পেরেছে। বলছে শতরূপাদি এসছো কতদিন পর, এরকম করে বলছে। তারপরে বলছে কি খাবে বলো, খুব মানে আর কি ভালো ব্যবহার। তো তখন ওর বন্ধু বান্ধবরা বলছে দেখ তুই নবাবের কথা বলছিলি না, দেখো আবার দোকানেই কাজ করছে। এবার ওর না মানে মনের মধ্যে আর কি ও ভাবছে, ওকে জিজ্ঞেস করেছে এমনি নর্মাল 2-একটা কথা, কেমন আছো, কি তোমার ঠাকুমা কেমন আছে, ও বলছে খুব ভালো আছে খুব ভালো আছে, এরকম বলছে। এবার তখন বন্ধু বান্ধবরা 4 জনে একসাথে গেছে, দোকানে আরও লোকজন ছিল, আর নবাব নিজেও বিজি ছিল।
ফলে ওই জায়গায় দাঁড়িয়ে ওর মনে না মানে অনেক প্রশ্ন আসছিল শতরূপার নবাবকে দেখে, কিন্তু মানে সেই প্রশ্নগুলো যে ওকে করবে সেই সুযোগ বা সেই সময় কোনোটাই কিন্তু ওর হাতে থাকে না, এবং ওরা ওখান থেকে আবার যে যার মতো বাড়ি চলে আসে। এবার ও না এসে ভাবছে, মানে ওর খুব নবাবের কথা খুব মনে পড়ছে, তো নিজেও মনে মনে ভাবছে যে আমার ওর কথা এত কেন মনে পড়ছে, আমার তো ওর কথা তো মনে পড়ার কথা নয়, সত্যি তো ওখানে ছোটোবেলা থেকে কাজ করছে, এটাই তো স্বাভাবিক। ও হয়তো যখন জল ঢালতে তারকেশ্বর গেছিলো শিব ঠাকুরের মাথায়, হয়তো 2-3 দিন কোনোভাবে কোনো জায়গায় হয়তো 2-3 দিন ছিল, কিন্তু ভাবছে যে এটাই তো স্বাভাবিক যে ও আবার ওই ফিরে এসে দোকানে কাজ করবে, তা আমি ওর কথা কেন এত ভাবছি। যাই হোক, আচ্ছা এখানে একটা শতরূপা যেটা ইমেলে একটা জিনিস মেনশন করেছে, সেটা হচ্ছে যে এই একটা কোয়ালিটি বলুন বা একটা বিশেষ ক্ষমতাও বলা যেতে পারে যেটা শতরূপার মধ্যে আছে, যেটা ওর নিজে অনেক পরে নোটিস করেছে, যে শতরূপা যদি কারোর দিকে চোখ যায়, মানে চোখ যায় বলতে মানে এমনিতে তো নর্মালি আমরা কাজের সূত্রে বলুন বা এমনি রাস্তাঘাটে বেরোলে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, তাই না? অনেক রকমের সূত্রে আমাদের অনেক মানুষের সাথে পরিচিত হই, কিন্তু শতরূপা নিজের জীবনে অনেক ক্ষেত্রে দেখেছে যে যে সমস্ত মানুষকে নিয়ে একটু বেশি চিন্তা করে বা যে সমস্ত মানুষকে ওর বেশি মনে পড়ে, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা স্পেশাল ব্যাপার কিন্তু ও বহু ক্ষেত্রে আর কি ও পেয়েছে, এটাও জীবনে অনেক পরে রিয়ালাইজ করেছে। বাট যে সময় ওর জীবনে এই ঘটনাটা ঘটে, মানে শতরূপা যেই সময় ওই নবাবকে দেখে ওর মনে হতো যে সেই ভাইটা কত কষ্ট করছে, এত দুঃখ ভাইটার জীবনে, এত কম বয়স থেকে এত পরিশ্রম করতে হয়, এই যে ওর একটা স্পেশাল অ্যাটেনশনও দিত, এটার পিছনেও যে কোনো কারণ আছে সেটা কিন্তু তখনও বোঝে। যাই হোক, প্রচুর প্রশ্ন না জানা থেকে গেল, না প্রশ্নগুলোর মনে থেকে গেল, তো প্রশ্নগুলো সেখানে করতে পারেনি, কিন্তু কেন জানি না শতরূপার বারবার মনে হচ্ছিল যে কিছু তো একটা ব্যাপার আছে, মানে ওকে দেখে একটু চেঞ্জড মনে হলো, ওকে আরও বেশি ঝলমলে লাগলো, অনেক বেশি ব্রাইট লাগলো, কিন্তু কোনো কারণ কিছু বুঝলো না। যাই হোক, বোঝার কথাও নয়। আস্তে আস্তে ও গ্র্যাজুয়েশন পাশ করলো, মানে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হলো শতরূপার, তারপরে ও চাকরি বাকরির চেষ্টা করতে লাগলো, এবং ও একটা জায়গায় কিন্তু চাকরিও পেয়ে গেল। এবার চাকরি করছে, সব কিছু ঠিকঠাক চলছে লাইফে, এবং ওর জীবন যেভাবে এগোনো সেভাবেই এগোচ্ছে, কিন্তু কোথাও একটা ওর না মানে মনে ব্যাপারটা থেকে গেছিলো, মানে ওর সম্পর্কে একটু জানার ইচ্ছে বা ছেলেটার মধ্যে যে কিছুটা স্পেশাল আছে সেটা কিন্তু বুঝে যায়। যাই হোক, তো সেগুলো তো না বলাই থেকে গেল, এবং ব্যাপারটা ওর মনে মাথায় থাকলেও সেভাবে আর ব্যাপারটা যত দিন যায় এগোয় ওর ব্যাপারটা আস্তে আস্তে একটু একটু করে হলেও ফেড হতে থাকে, কিন্তু মাঝে মধ্যে ওর মনে পড়তো, একেবারে কিন্তু ভুলে যায়নি। আচ্ছা, এরপরে একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি ছিল? তো ঘটনাটা হচ্ছে যে ওর এক অফিস কলিগ, যেখানে ও চাকরি জয়েন করে, তো সেই অফিস কলিগের বিয়ে ছিল, ঠিক আছে? অফিস কলিগের বিয়ে, এবং সেই অফিস কলিগের সাথে ওদের মানে ওর আর কি বিশেষত খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে ওই অফিস কলিগ মেয়েটি ওদের বাড়িতে আসতো, মানে ওর মায়ের হাতে খাওয়া দাওয়া করতো। তো ওর যখন বিয়েটা স্থির হয়, তো তখন ওই মেয়েটি আর কি বলে যে তোমাকে কিন্তু পুরো পরিবার নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে বিয়েতে। তো বলেছে হ্যাঁ, বিয়েতে যাব, কোনো অসুবিধে তো নেই, বিয়ের নিমন্ত্রণ চলে যাব বিকেলবেলা যেরকম যায়। তো তখন মেয়েটি বলে যে দেখো, আমি এমনিতে কলকাতায় থাকলেও আমার দেশের বাড়ি হচ্ছে হুগলির দিকে, ঠিক আছে? তো হুগলিতেও দেশের বাড়ি, তো বলছে যে আমার বিয়েটা হুগলির বাড়ি থেকেই হবে। তো মেয়েটি মানে ওই কলিগ মেয়েটি বলে যে দেখো, তোমার সাথে তো আমার মানে শুধুমাত্র কলিগের সম্পর্ক না, আমরা দুই বোনের মতো, তো আমার এটা রিকোয়েস্ট, তুমি তোমার বাবা মা সবাই তোমরা তিনজনই আর কি আমার দেশের বাড়িতে বিয়ের আগের দিন থেকে চলে যাবে, এবং সেখানে তোমাদের থাকা সুবন্দোবস্ত থাকবে, পুরো বিয়ে ঠিয়ে মিটলে তারপরে তোমরা আসবে। এবার এতটাই ভালো সম্পর্ক ছিল যে শতরূপার মানে বাড়ি থেকে কেউ আর ওরা ডিনাই করতে পারেনি, তো ওরাও সেরকমই প্ল্যান করে বিয়ের আগের দিন ওদের সেই হুগলির বাড়িতে গিয়ে আর কি পৌঁছয়, ঠিক আছে? এবার হুগলির বাড়িতে যখন ওরা যায়, তো গিয়ে দেখছে যে যে জায়গাটায় আর কি ওর দেশের বাড়িটা, ওই মেয়েটি যার আর কি বিয়ে হবে কলিগ মেয়েটি, সেই দেশের বাড়ির জায়গাটা হচ্ছে ও যে কলেজে পড়তো সেই কলেজ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরের একটা জায়গা, ঠিক আছে? খুব বিশাল দূরে তা নয়। তো ওখানে ওরা গেছে, এবং ওই জায়গায় যেতেই না ওর মানে জায়গাটা যখন নাম শোনে অমুক জায়গায়, তো ওর প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে কলেজের কথা, ওর কলেজের দিনগুলোর কথা, যে কলেজে আমি এই কলেজে পড়তাম। তো
ও ভাবলো যে বাহ, এটা বেশ ভালো জায়গা, তো ওখানে ওরা চলে যায় এবং বিয়ের আগের দিনই যায় এবং বিয়েটা মোটামুটি খুব ভালো করে ওরা কাটিয়ে নেয়। এবং ওদের যেহেতু পুরো বৌভাত অবধি নিমন্ত্রণ ছিল, তো ওরা কিন্তু বৌভাতের দিন অবধি ওখানে ছিল, পরের দিন ওরা সকালবেলা আবার ব্যাক করে। এবার বিয়ে থা তো খুব ভালোভাবে মিটে যায়। এবার মাঝখানের যে দিনটা, মানে বৌভাত তো একদিন পরে হয়, তো সেই মাঝখানের যে দিনটা, তো জায়গাটা যেহেতু সুন্দর, তো একদিন ও ভাবলো, শতরূপা ভাবলো যে বাবা মাকে একটুখানি আশপাশটা ঘুরিয়ে দেখি, যেহেতু ওর কলেজের জায়গা ছিল, ও মোটামুটি আশেপাশের তো একটা জায়গা চিনতো। তো ওখান থেকে কিছুটা দূরে হচ্ছে ব্যান্ডেল চার্চ, ঠিক আছে? তো ভাবলো যে ওর বাবা মাকে একবার ব্যান্ডেল চার্চে নিয়ে যাবে। তো ব্যান্ডেল চার্চে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওর বাড়ি থেকে, ওখান থেকে একটা রিক্সা নিয়ে ওরা বেরিয়ে যায়। ওই বান্ধবী কালিগের বাড়ি থেকে ওরা বেরিয়ে যায় এবং গিয়ে ব্যান্ডেল চার্চটা খুব সুন্দর করে দর্শন করে ওরা বাইরে বেরিয়েছে। এবার শতরূপার বাবা মা এবং শতরূপা তিনজনেরই চায়ের খুব নেশা, ওরা খুব চা খেতে ভালোবাসে। এবার ওখান থেকে ওরা বেরিয়ে, মানে ব্যান্ডেল চার্চ দর্শন করে বেরিয়ে ওরা কিছুটা দূরে একটা দোকানে চা খাচ্ছে। এবার চা খাচ্ছে ওরা, নিজেদের মধ্যে কথা টথা গল্প টল্প করছে, পরের দিন আবার বৌভাতে যাবে। হঠাৎ করেই পিছন থেকে একজন শতরূপার নাম ধরে ডাকতে থাকে, শতরূপাদি শতরূপাদি বলে ডাকছে। এবার যখন প্রথমবার ও ডাকটা শুনেছে, ওর গলাটা না খুব চেনা মনে হয়, মনে হয় যে খুব চেনা চেনা লাগছে গলাটা, কিন্তু বুঝতে পারে না যে গলাটা কার অ্যাকচুয়ালি। তো পিছনে তাকিয়ে, যে পিছনে যেহেতু ওই দোকানটার ওখানে না খুব ভিড় ছিল, তো ভিড় থাকার জন্য ও কিছুতেই দেখতে পাচ্ছে না যে ওকে অ্যাকচুয়ালি কে ডাকছে। তো ও ভাবছে যে মানে কে ডাকছে আমাকে। তো ভালো করে যখন দেখছে, তো দেখার পরেও আলটিমেটলি দেখতে পায় যে একটা ছেলে ওকে ডাকছে, এবং যে ছেলেটা ওকে ডাকছে ও কিন্তু সেই ছেলেটাকে চেনে না। দেখছে ও না, মানে কোনো উত্তর দিচ্ছে না, ভাবছে যে আমার নাম, মানে ও তখন মনে মনে ভাবছে যে আমার নামটা কি করে জানলো, এই ছেলেটাকে তো আমি চিনি না। ও অবাক লাগছে। তো কিছুক্ষণ পরে, মানে যখন ভালো করে ছেলেটার দিকেও তাকায়, তখন মানে ছেলেটা ওখান থেকে, মানে একটু দূরে আর কি ছিল ছেলেটা, মানে দূর থেকে বলতে চিনতে পারছো শতরূপাদি, চিনতে পারছো, এরকম করে বলছে, কিন্তু ছেলেটা নিজের নাম বলছে না। আর শতরূপা কিন্তু সত্যিই প্রথমে চিনতে পারেনি, কিন্তু ভালো করে যখন ছেলেটার দিকে তাকায়, তখন শতরূপা বুঝতে পারে যে আরে এই ছেলেটাই তো সেই নবাব। মানে ভাবুন, সেই নবাব বলে ছেলেটি, যেই ছেলেটি কলেজ জীবনে ও যে ওরা, মানে ও এবং ওর বন্ধু বান্ধবরা যেখানে এসে খাওয়া দাওয়া করতো, সেই হোটেলের ওই বাসনপত্র ধুতো, সেই ছেলেটি হচ্ছে ওকে ডাকছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, যে সব থেকে অবাক করার মতো বিষয়, যে যদিও অনেকটা সময় মাঝখান থেকে চলে গেছে, কিন্তু মাঝখান থেকে বেশ কয়েক বছর চলে গেলেও মানে ওর নবাবের আর কি চেহারায় একটা আমূল পরিবর্তন এসে গেছে। মানে যেরকম রোগা সোগা, প্রচণ্ড রোগা একটা উস্কো খুস্কো চুল নিয়ে সবসময় দোকানে কাজ করতো, সেই জায়গায় মানে সেই ছবিটা থেকে আজকে নবাবের যা আর কি, মানে অ্যাটায়ারে যে অ্যাটায়ারে আর কি ও দাঁড়িয়েছে, ও চেহারা, স্বাস্থ্য, সাজ পোশাক দেখে কোনোভাবেই দুটোকে না একভাবে মেলানো সম্ভবই নয়। মানে ওকে দেখলে মনেই হবে না যে এই ছেলেটাই সেই ছেলেটা অত বছর আগে যে দোকানে ওইভাবে কাজ করতো, যাকে নিয়ে মানুষ এত বিদ্রূপ করতো। কিন্তু মানে ও যখন এমনি মানে হাত নাড়ছিল, তখন বোঝা না গেলেও পরে যখন মানে সামনে এলো এবং ওইভাবে যখন ওই একই রকমভাবে ওই হাসি মুখটা দেখালো, তখন শতরূপা বুঝতে পারে যে এই ছেলেটি হচ্ছে সেই নবাব। এবং নবাবকে ওই রকমভাবে দেখে না শতরূপা প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং সাথে সাথে ও যখন চিনতে পারে, ওর না মনটা একটা অনাবিল আনন্দে ভরে যায়। কারণ যখন থেকে ও নবাবকে দেখেছে, বা যখনই দোকানে যেত, নবাবকে অনেকে অনেক ব্যঙ্গ করে কথাবার্তা বলতো ওর নাম নিয়ে বিশেষত, মানে ওটা একটু খারাপ লাগতো যে মানুষজন এভাবে কেন বলছে। সেই জায়গা থেকে আজকে নবাবকে দেখে না ওর খুব আনন্দ হয়, মানে দেখে বোঝা যাচ্ছে ও খুব ভালো আছে। এবং এই ভালো আছে দেখে বা বুঝতে পেরে শতরূপার কিন্তু মনটা আনন্দে একেবারে ভরে ওঠে। তো তারপরে তো কেমন আছে, কি করছে, এইসব নিয়ে টুকটাক কথাবার্তা হয়। তো শতরূপা জিজ্ঞেস করে ও ঠাকুমা কেমন আছে, ও বলে ভালো আছে। তো এরকম টুকটাক কথা হতে হতে মানে নবাব ছেলেটি নিজে থেকেই বলে যে ওর বাড়ি, বলছে যে দিদি আমার বাড়িতে আসো, আমি এখানে একটা বাড়ি করেছি। তো এই কথাটা যখন শতরূপা শোনে যে ও বাড়ি করেছে ওখানে, ওর না মানে খুব অবাক হয়ে যায় যে ও এখানে বাড়ি করেছে। মানে বাড়ি করতে একটা বেশ ভালো রকমই টাকা পয়সা লাগে। এবং ওকে যখন জিজ্ঞেস করেছিল, মানে প্রথম যখন 2-1 মিনিট কথা হয়, তখন শতরূপা জিজ্ঞেস করেছিল যে কি তুই এখনও দোকানে কাজ করিস? তখন ও বলেছিল হ্যাঁ আমি দোকানেই আছি। তো শতরূপা সেটা শুনে না খুব বেশ অবাক লাগে যে ও দোকানে কাজ করে, ওই একটা দোকানে, ছোট একটা দোকানে কাজ করে ও নিজে বাড়ি করেছে।
এটা শুনে ওর বেশ অবাক লাগে, এবং ও যে অবাক হচ্ছে সেটা নবাবও বুঝতে পারে। তো তখন বলে যে আমার বাড়ি চলো তোমরা, মানে আরও তো ওর মানে শতরূপার সাথে ওর বাবা মাও ছিল। তো তখন শতরূপার না মানে খুব ইচ্ছে হলো যে ওর বাড়িটা একবার গিয়ে দেখে আসি। তো তখন ওরা সবাই মিলে নবাবের বাড়ি গেল, ওখান থেকে বেশি দূরে ছিল না, তো হেঁটে হেঁটেই গেল। তো বাড়িতে যখন গেছে দেখছে ওর ঠাকুমা একদম বৃদ্ধা হয়ে গেছেন, উনি একটা চেয়ারে বসেছিলেন। আর বাড়িটা কিন্তু বেশ বড়, মানে 3টে বড় বড় বেডরুম রয়েছে, আর খুব ছিমছাম, কোনো বিশাল খুব দামি দামি জিনিস রয়েছে তা নয়, কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস বাড়ি। তো মানে খুব আর কি নবাব ওদেরকে মানে আদর আপ্যায়ন করার চেষ্টা করে। তো তখন মানে শতরূপা না আর মানে নিজের ওর ভিতরে যে একটা কিউরিয়াসিটি হচ্ছিল যে হঠাৎ করে এত পরিবর্তন কি করে হলো, মানে নবাবকে দেখেও বোঝা যাচ্ছে যে ছেলেটা বেশি দূর অবধি পড়াশুনো করেনি, যেটা জানতো আর কি ও যখন কলেজে পড়তো। তো সেই জায়গা থেকে ওর কথাবার্তার মধ্যে একটা আলাদাই শিক্ষার একটা প্রভাব রয়েছে, কথাবার্তা যথেষ্ট ম্যাচিওর্ড। তো মানে ও না জিজ্ঞেস করে ফেলে যে খুব ভালো লাগছে, মানে এই বাড়িটা কি তোমার ঠাকুমার কি কিছু জমি জায়গা ছিল সেখানেই বাড়িটা বানিয়েছো? তো তখন নবাব না হাসতে হাসতে বলছে যে তোমাকে সব বলবো। তো বলে ওদেরকে আর কি একটু খাবার দাবার দেয়। তো তখন নবাব যেটা বলে সেটা আমিও যখন ইমেলটায় পড়লাম না, পড়ার পরে আমারও রীতিমতো কিন্তু গায়ে কাঁটা দিয়ে গেছিলো। আপনারাও পুরোটা শুনুন, আমি এটুকু বলতে পারি আপনাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব পজিটিভ একটা ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে শতরূপা যেটা লাস্ট শুনেছিল বা যেটা আমি আপনাদেরকে বলেছি, যে ও প্রত্যেক শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যেত, তারকেশ্বরে যেত বা অন্য কোনো জায়গায়ও যেত। এবার যেবার ও গেছিল, মানে লাস্ট যেবার আর কি শতরূপা জানে যে ও গেছিল, কিন্তু 2-3 দিন ধরে ও বাড়িও ফেরেনি, দোকানেও ফেরেনি, ওর কোনো খোঁজ ছিল না। তো সেইখান থেকে কিন্তু ঘটনাটার সূত্রপাত হয়। ও তো প্রত্যেক বছরের মতো সে বছরও বাঁক নিয়ে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালবে বলে সে উদ্দেশ্যে বেরোয়। এবার ও সুন্দরভাবে হেঁটে হেঁটে পুরো পথটা সুন্দরভাবে অতিক্রম করে, এবং সেখানে গিয়ে পরম ভক্তিতেও শিব ঠাকুরের মাথায় জল ঢালে, পুজো টুজো দিয়ে। আবার ওর প্ল্যান ছিল যে ও পুরোটা হেঁটে হেঁটে আসবে। এটা অনেক বছর থেকে মানে বেশ ছোটোবেলা থেকে আর কি ও করে, পাড়ার অনেক লোকজন যায় তো তাদের সাথে ও যেত। এবার দেখবেন যে এইভাবে পাড়া থেকে হয়তো অনেকে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, তো অনেক সময় এটা হয় যে অনেকে একসাথে দলে থাকে, আবার কেউ হয়তো একটু পিছিয়ে যায় বা কেউ বা হয়তো একটু এগিয়ে যায়। এবার ওর তো তখন বয়স বেশি না, বয়স কত হবে, 13-14। এবার ওই যে হেঁটে হেঁটে যাওয়ার পরেও এত ক্লান্ত হয়ে গেছিল যে ওর না মানে এনার্জিটা অনেক কমে গেছিল, ফলে ও অনেকটা পিছিয়ে পড়ে। এবার পিছিয়ে পড়ছে ও মাঝে মাঝে রাস্তায় রাস্তায় দুধারে বসছে, কখনো কোথাও হয়তো ভান্ডারা হচ্ছে সেখানে একটু জল খাচ্ছে, খাবার খাচ্ছে ফেরার সময়টা। এরকম করে আস্তে আস্তে ও একটা জায়গা থেকে একটু একটু করে বসে বসে ফিরছে। এবার ফিরতে ফিরতে একটা জায়গা আসে, এবং সেই জায়গাটা কিন্তু বেশ একটু নিরিবিলি টাইপের জায়গা ছিল, কিন্তু ওর পাশে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে সমস্ত ভক্তরা যাতায়াত করছে। আপনারা সকলেই জানেন যে এই শ্রাবণ মাসে কিন্তু প্রচুর মানুষেরা তারা পায়ে হেঁটে কষ্ট করে কিন্তু বাবার দর্শন করে। এবার ও ভাবলো কি যে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে যে ও মাঝে মাঝে বিশ্রাম নিয়েও ও আর হাঁটতে পারছে না। তো তখন ভাবলো কি যে ওই যে রাস্তাটা, মেন যে রাস্তাটা, সেখান থেকে একটু সাইডে নেমে গিয়ে একটু ফাঁকা মতো একটা জায়গা ছিল। এবার সেই জায়গায় এসে ও ভাবলো যে তাহলে মেন রাস্তাটার সামনে শুলে লোকজন যাতায়াত করছে, ঘুম ভেঙে যাবে বা ওর ঘুম হবে না বা ওর জন্য অন্য কারোর অসুবিধে হতে পারে। তো এই সমস্ত কিছু চিন্তা করে ও ভাবলো যে ওই যে একটু নিচে সাইড করে যে ফাঁকা মতো জায়গাটা রয়েছে, ও ভাবলো ওখানে একটু ঘুমিয়ে নি, মানে ও আর পারছে না। এবার রাস্তা তো সোজা গেছে, রাস্তা চেনা মানে অচেনা হওয়ার কোনো কারণ নেই। তো ভাবলে একটু ঘুমিয়ে নিই, ছোট মানুষ ছোট ছেলে, তো ও কী করেছে পাশে ওর বাঘটাকে নামিয়ে রেখে ঘুমিয়েছে। ভালো কথা, ঘুমিয়ে পড়েছে। এবার কতক্ষণও ঘুমিয়েছে সেটা ওর ঠিক খেয়াল নেই। কিছুক্ষণ পরে 2-4টে ছেলে এসে ওকে তুলে দেয়। তো ও তো ধরপড়িয়ে উঠে পড়েছে। তো যে 2-4টে ছেলে এসেছিল প্রথমে না, মানে ও তো ঘুমের মধ্যে ছিল, ও অতটা বুঝতে পারেনি, ও ভেবেছে বাকি যে 4টে ছেলে ওকে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে তারাও হয়তো মানে পুণ্যার্থী, তারাও হয়তো যাচ্ছে। ওরা কিছু প্রথমে বুঝতে পারেনি। তো ওকে তুলে দিয়েছে কেন না, ওরা বলছে যে তুই এই জায়গাটা এসে শুয়েছিস কেন, এটা তো আমাদের জায়গা, তুই এসে শুয়েছিস কেন, এরকম করে ওকে খুব বকাবকি করছে। এবার ও বলছে যে আমার আসলে খুব ঘুম পেয়ে গেছিলো, আমি চলে যাচ্ছি। এই বলে ওর বাগ ঠাক নিয়ে গুছিয়ে নিয়ে যে কটা জিনিসপত্র ছিল, একটা ছোট ব্যাগ ছিল আর একটা বাগ ছিল, তো
তো নিয়ে ও গুছিয়ে নিয়ে হাঁটা দেয়। এবার কি হলো জানে না, ও যখন হাঁটা দিয়েছে তখন ও দেখছে যে ওই 3টে ছেলে নিজেদের মধ্যে কিছু একটা বলছে। এবার ইচ্ছে করে একটা ছেলে ওর সামনে চলে আসে এবং ও যেহেতু বেরোতে যাচ্ছিল ওর বাঁকটা একটু লেগে ওই ছেলেটার হয়তো একটু হাতে লাগে। বাঁকটা যেহেতু দুদিকে বেরিয়ে থাকে, তো তো হঠাৎ করে অন্য দুটো ছেলে বলছে, তুই ওকে মারলি কেন? তো নবাব না কিছু বুঝতে পারেনি। ও বলছে যে আমি মারলাম? আমি কখন মারলাম? আমি তো বেরিয়ে যাচ্ছি, আমি তোমাদের জায়গায় শুয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলে ও বেরোতে যায়। বলছে, কি রে, তুই আমাদেরই এলাকায় এসেছিস, তুই আমাদেরই বন্ধুকে মারছিস, আবার তুই বেরিয়ে যাচ্ছিস? এই বলে ওকে এক ধাক্কা মারে। ও সরাসরি একদম মুখ থুবড়ে পড়ে যায়। এবং তখন কিন্তু প্রায় ভোর রাত মতো। এরপরে ওই 3টে ছেলে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করে এবং ওকে বলে যে চল, তোকে, তুই আমাদের জায়গায়, আমাদের এলাকায় আসা তোর খুব শক্ত, যারা, চল তোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই বলে ওকে কিছুক্ষণ মারধর করে। এবং মারধর করার পরে যেহেতু ও খুব ক্লান্ত ছিল, সেভাবে খাওয়া দাওয়াও কিছু হয়নি, ওর না মানে খুব ব্যথা পায় এবং ও খুব টায়ার্ডও ছিল। তো ওর তখন আর যে চিৎকার চেঁচামেচি করবে, আর যেহেতু যে জায়গাটা বেশ একটু ভিতরের দিকের জায়গা ছিল, জায়গাটা একটু নিরিবিলি, তো ওকে মারধর করে এবং ওকে ওর বাঁক ফাঁক সব কেড়ে নেয়। কেড়ে নিয়ে আশেপাশে কোথাও একটা কিছু ফেলে ঠেলে দেয়, সেটা সেরকমই ওর যেটুকু মনে আছে, এবং ওকে নিয়ে চলে যায়। ওকে নিয়ে ওই রাস্তা দিয়েই একটা ভিতরের জায়গায় ওকে নিয়ে চলে যায়। এবং যেখানে ওকে নিয়ে চলে যায় সেখানে একটা ছোট্ট ঘর মতো ছিল। এবং ও না যেটা প্রথম থেকে ভাবছিল যে হয়তো এখানে মানে প্রথমে তো ওই ছেলেগুলোকে দেখে নবাব ভাবে যে হয়তো ছেলেগুলো পুণ্যার্থী, ওরাও হয়তো জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। কিন্তু যখন ওকে ওই জায়গাটায় নিয়ে আসে মারধর করে, ও তো বারবার বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কান্নাকাটি শুরু করে দিয়েছে ছেলেটা, নবাব আর কি। এবং যত কান্নাকাটি করছে বাকি ছেলেগুলো ওকে দেখে তত হাসছে এবং ওকে বলছে, না তোর তো খুব আমাদের এলাকায় ঢোকার শখ ছিল, দেখ এবার কেমন লাগে, এবং বলে নানান উল্টোপাল্টা কথা ওকে বলছে। তো এবার ওর তো খুব রাগ হয়ে গেছে যে আমাকে এরকম বারবার করছে, কিন্তু কিছু করতেও পারছে না, আর মারধর করেছে, একটু ব্যথাও লেগেছে পিঠে ঠিটে। এবারে ওকে এনে একটা ঘরের মধ্যে ঢুকিয়েছে। যে ঘরের মধ্যে ঢুকিয়েছে সেই ঘরের মধ্যে না ওই টিন লোহা ভাঙার যে জিনিসপত্রগুলো বাড়ি বাড়ি থেকে নিতে আসে দেখবেন অনেকে, তো সেই রকম টিন লোহা ভাঙার জিনিসপত্রে ভর্তি ওরকম ছোট ছোট ভ্যান রয়েছে কয়েকটা। মানে একটা অদ্ভুত টাইপের জায়গা, যেখানে ওরকম ভাঙা চোরা লোহার লক করে জিনিসপত্র পড়ে রয়েছে, খুবই অপরিষ্কার জায়গাটা। ওরকম একটা জায়গায় ওকে আনে এবং আনার পরে সেখান থেকে একটা বয়স্ক লোক আসে। এবং বয়স্ক লোক আসার পরে ওকে না খুব ভালো করে মানে ওর মুখটা দেখে, দেখে না মানে খুব অদ্ভুতভাবে সেই লোকটাও কিন্তু হিন্দিতে কথা বলে। এবং তারপরে ওরা যে ওকে কী বলে ওটা ও ঠিক বুঝতে পারে না, কারণ তখন ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওর শরীর ভালো লাগছে না। এরপরে ওকে বলে যে তুই কাজ করবি, তোকে আমরা একটা কাজ দিতে পারি, তুই যদি কাজটা করিস তাহলে তোর খুব ভালো হবে, কিন্তু তোকে কিন্তু ওই কাজটা করতে হবে। তো তখন ও ছোট মানুষ, দেখুন একটা ছোট ছেলে যে জীবনে কোনোদিনও সেভাবে এত এরকম মানে মানুষের সংস্পর্শে আসেনি, খুবই সাদাসিধে গোছের একটা ছেলে যার জীবন তার ঠাকুমাকে কেন্দ্র করে আর ওই দোকানটুকু, সে কি করে এত কিছু বুঝবে, মানে কোন কাজের কথা বলছে, কি কাজের কথা বলছে, ও কিছুই বুঝতে পারে না। তো না বুঝেই বলে দেয় হ্যাঁ কাজ করব। এবং ওকে ওই লোকটা বলে হিন্দিতে আর কি, ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে বলে যে কাজ করলে ওকে ছেড়ে দেবে, কাজটা না করলে ওকে ছাড়বে না। এবার ও ছোট মানুষ, ও ভেবেছে যে হ্যাঁ তাহলে যদি আমি কাজটা করে দিই আমাকে হয়তো তাহলে ছেড়ে দেবে, তো কিছু না বুঝেই বলেছে হ্যাঁ আমি কাজটা করব। তো তখন ওই ছেলেগুলো ওকে বলে যে আজকে রাতটা এখানে থাক, তোকে কালকে তোর সাথে দেখা হবে। এই বলে ওকে দরজাটা বন্ধ করে দিয়ে ওখান থেকে ওরা চলে যায়। এবং ও কিছুক্ষণ কান্নাকাটি করে, ও বলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু ওরা তো কোনো কথা শোনে না এবং কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়ে। এবার সকালবেলা যখন ওর ঘুমটা ভাঙে তখন দেখছে যে পুরো ভাঙা চোরা একটা ঘর, সেখানে প্রচুর ভাঙা চোরা জিনিসপত্র পড়ে রয়েছে। তো ও ওখান থেকে ভাবছে যে আমি কি কোথায় এলাম, এটা কোন জায়গা, কিছু বুঝতে পারছে না। তো যাই হোক ও চেষ্টা করে ওখান থেকে বেরোনোর, কিন্তু ভাঙাচোরা হলে ওখান দিয়ে বেরোনোর মতো এতটাও স্পেস নেই যে ও মানে বেরোবে। আর ওইখানে যেহেতু প্রচুর লোহা লক্করের ভাঙাচোরা জিনিস পড়েছে, তো সেখানে একটা মানে ছোট ফাঁক মতো ছিল, তো ও ভাবলো কি আমি ফাঁকটা দিয়ে কি গলতে পারবো। তো যাই হোক ওটা চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাটা বৃথা যায়, কারণ অতটাও ফাঁক ছিল না, এবং যেহেতু ওখানে লোহা লক্করের জিনিসপত্র, জং পড়া জিনিসপত্র পড়েছিল, সেটা লেগে ওর উল্টে পাটা কেটে যায়, ওরকম জং পড়া লোহায়।
যাই হোক, তো কিছুই হলো না, রক্ত ঠক্ত বেরোলো, কোনো রকমে মুছে টুছে নিয়ে ওখানেই বসে রইলো। আর মনে মনে না ওর প্রচণ্ড, মানে তখন যা হয় আর ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে যদি এরকম ঘটনা ঘটে, তো ভাবছে যে আমার দিদা ঠাকুমা আমার জন্য চিন্তা করছে, দোকানে সবাই, দোকানের যে আর কি মালিক, ও খুবই মানে মান্যগণ্য করতো, তো ভাবছে যে কি হলো, আমি এখান থেকে কখন যাবো, আমাকে কোন কাজের কথা কালকে বলছিল, কাজটাও তো দিল না, মানে ওর ছোট মনে যা ভেবেছে হয়তো কোনো কাজ করে দিলে ওকে ছেড়ে দেবে। এর কিছুক্ষণ পরে ওই বয়স্ক লোকটা আসে। এবং বয়স্ক লোকটা ওকে বলছে যে কিরে, খিদে পেয়েছে তোর? তো বলেছে হ্যাঁ আমার খিদে পেয়েছে। তো তখন ওকে একটা, মানে কি বলবো, মানে র্যান্ডাম যে নোংরা টাইপের যে বোতল থাকে, সেই বোতলে ওকে হাফ বোতল জল দিয়েছে, বলছে এই জলটা খা, তারপরে তোকে খেতে দেবো। তো তখন কিছু করার নেই, সেই জলটাই খায় এবং তারপরে ওকে ওই যে কোয়াটার যে ব্রেডগুলো পাওয়া যায়, সেই কোয়াটার ব্রেড আর ঘুগনি ওকে খেতে দেয়, কোনো দোকান টোকান থেকে নিয়ে এসে ওকে খেতে দেয়। তো তখন প্রচণ্ড খিদে পেয়েছে, আগের দিনও ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, জল ঢালা অবধি তো না খেয়েই ছিল, জল ঢেলে তারপরে প্রসাদ খেয়েছিল, একটা দুটো জায়গায় ভান্ডারা থেকে একটু মিষ্টি হোক, জল হোক, বাতাসা খেয়েছিল, তো ওটা খেয়ে ওর কিছুটা পেট ভরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ও ঘুগনি আর পাউরুটিটা খেয়েছিল, সেই খাওয়া অবধি কিন্তু একরকম ছিল। যেই ওর খাওয়াটা হয়ে যায়, খাওয়ার পরে ও বুঝতে, মানে তখন অতটা বুঝতে পারেনি, ও পরবর্তী সময় বুঝতে পারে যে ওই খাবারের মধ্যে কোনো নেশাদ্রব্য ছিল। কারণ ওটা খাওয়ার পরই ও প্রচণ্ড ওর ঘুম পেয়ে যায় এবং ওর শরীরটা না পুরো ছেড়ে দেয়, পুরো অবসন্ন হয়ে শরীরটা পুরো ছেড়ে দেয় ওর। ভাবুন একবার। এবং এই অবস্থায় ওই, মানে দুটো ছেলে, যে দু তিনটে ছেলে আর কি ওকে নিয়ে এসেছিল, সেই ছেলেগুলো ঢোকে, মানে ও ঘুম পেয়ে পুরো লুটিয়ে ঘুমে পড়েনি, কিন্তু চোখ দুটো ঢুলুঢুলু করছে, মনে হচ্ছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীরে কোনো জোর পাচ্ছে না। তো ওই ছেলেগুলো ওকে মানে আসে এবং এসে ওর সামনে বেশ কিছু কথাবার্তা বলে, কিন্তু ওর তখন শরীর এতটাই খারাপ লাগছে যে ও কথাগুলো যে কী বলছে কিছু বুঝতে পারে না। এবং ওকে বলে যে তোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তোকে কিন্তু আমাদের সাথে সেই জায়গায় যেতে হবে, আর মুখ দিয়ে কোনো আওয়াজ বের করবি না, কেউ যদি জিজ্ঞেসও করে বলবি যে তুই আমাদের সাথে আসছিস। এবার ও না মনে মনে, মানে ওর মাথা কাজ করছে, ও ভাবছে যে আমি এটা খাওয়ার পর থেকে আমার শরীরটা এরকম কেন করছে। তখনও ও ছোটো মানুষ, ও বোঝেনি যে এটা কী খাইয়েছে না খাইয়েছে। তো ও মাথাটা নেড়ে দেয়, কারণ তখন ওর কথা বলার মতো আর পরিস্থিতি নেই। তো কিছুক্ষণ ও ঘুমিয়ে পড়ে। এবার ঘুমিয়ে পড়ে, ওর মাথাটা পুরো ঝিমঝিম করছে, ও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। এরপরে মানে ও কতক্ষণ যে ঘুমিয়েছিল সেটা ও নিজেও জানে না। প্রায় 4-5 ঘন্টা মতো পরে হবে, ও বুঝতে পারে যে কেউ ওকে ওর পায়ে মারধর করছে, পায়ে ওকে মারছে, কিছু একটা দিয়ে খোঁচা মারছে এরকম টাইপের। তো তারপরে ও যখন চোখটা খোলে, দেখে যে একটা বাঁশের কঞ্চি দিয়ে ওই যে ছেলে তিনটে ছিল, সেই ছেলে তিনটে এসে ওকে ডাকছে এবং বাঁশের কঞ্চি দিয়ে ওর পায়ের মধ্যে বারবার মারছে, মানে ও যে ঘুমিয়ে গেছে ওকে ওইভাবে জাগাচ্ছে মেরে মেরে। তো ধরপড়িয়ে উঠেছে, কিন্তু উঠে না, মানে ওর, মানে নিজের শরীরে সে ব্যালেন্সটা পাচ্ছে না, মনে হচ্ছে যেন ওর মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে, শরীর অবসন্ন প্রচণ্ড। এবং ওকে বলছে কি তোর খিদে পেয়েছে, খিদে পেয়েছে এরকম করে বলছে। তো তখন না ও না মাথাটা নাড়ছে যে ওর খিদে পায়নি, কিন্তু তারপরে আবার ওকে একটা ছোট কেক দিয়েছে খেতে। তো ও প্রথমে খেতে চায়নি, তো তখন ও যখন খেতে চাইছে তখন ওকে আবার একটু মারধর করে এবং ওকে বলে তুই খেয়ে নে, কারণ এরপরে আমরা যেই জায়গায় যাচ্ছি ট্রেনে করে যাব, তোর কিন্তু আর খাওয়া হবে না, তখন যদি তুই খাবো খাবো বলে যদি লোকের সামনে ট্রেনের মধ্যে কিছু বলিস, আমরা কিন্তু কিছু করতে পারবো না। এটা ওকে পরিষ্কার বলে দেয়। এবারে ও তো সেখান থেকে, মানে ওটা খেতে খেতে বাধ্য হয় এবং খাওয়ার পরে আরও যে একটু যে ঝিমঝিমানি ভাবটা যে একটু যেটা কমেছিল সেটা আবার শুরু হয়। এই করে ওকে ওখান থেকে বের করে আনে এবং যতটুকু ও খেয়াল করেছে ওকে একটা অটো করে কোনো একটা স্টেশনেও আসে, কোন স্টেশন সেটাও ওর খেয়াল নেই, করে ও বড় একটা স্টেশনে আসে এবং যতদূর ওর মনে পড়ে ওটা হাওড়া স্টেশন ছিল। হাওড়া স্টেশনে আসে এবং হাওড়া স্টেশনে এসে সেখান থেকে একটা ট্রেনের জন্য ওকে লাইনে দাঁড় করানো হয়, নীল রঙের যে দূরপাল্লার যে এক্সপ্রেস যে ট্রেনগুলো হয় নীল রঙের, তো সেরকম ট্রেনে করে নাকি ওকে চাপানো হয়। এবং ওই তিনটে ছেলের মধ্যে দুটো ছেলে ওর সাথে যায় এবং পুরো প্রতিটা সময়ই দুটো ছেলে কিন্তু, মানে ওর এক পাশে ওর একটা ছেলে, অন্য পাশে আর একটা ছেলে, এবং মাঝখানে নবাব। এইভাবে করে ওকে প্রায় অনেকক্ষণ ট্রেন জার্নি করে এবং ওর মনে মনে তখন বুঝতে পারছে যে আমার ঠাকুমার কী হবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু তখন ওর শরীরটা এমনই হয়ে গেছে ওই খাওয়ার সাথে যেটা মিশিয়ে দিয়েছিল,
তার প্রভাবে ওর মাথাটা পুরো ভার হয়ে আছে, ওর চোখের সামনে মানে পুরো দৃষ্টিটাও ওর পুরো নেই, মানে চোখের সামনে মনে হচ্ছে দুপাশে কিছু কিছু অন্ধকার অন্ধকার মতো লাগছে। মানে ভাবুন একবার পরিস্থিতিটা কতটা শোচনীয় একটা পরিস্থিতি। এইভাবে করে ওকে কিন্তু আলটিমেটলি কোনো একটা স্টেশনে নামানো হয়। সেটা কোন স্টেশন ও কিন্তু কিচ্ছু জানে না। স্টেশনে নামানো হয় এবং স্টেশনে নামানোর পরে একটা লোক আসে এবং একটা মহিলা আসে বয়স্ক, এবং তারা এসে মানে ওই ছেলে দুটো এসে ওই স্টেশন থেকে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার হাতে ছেলেটাকে ছেড়ে দেয়, মানে নবাবকে, এবং ওই ছেলে দুটো চলে যায় কোথাও একটা। এবার ও তখন বুঝতে পারছে যে ওকে কোথাও একটা, কিন্তু ওকে কোনো কাজের কথা বলেনি, ও ট্রেনে এক দুবার জিজ্ঞেস করেছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু ওর শরীর তখন এতটাই খারাপ যে ও না মানে সেভাবে কথাও বলতে পারছে না। যাই হোক, তো বারবার বলে কিন্তু ওকে কোনো উত্তর দেয় না, আর ওকে মানে ট্রেনের মধ্যে যাতে সবার সামনে ওইসব নিয়ে বেশি কথা না বলে তো ওকে চিমটি কাটে হাতে যে একদম চুপ করে থাকবি। তো ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা ওকে তারপরে ওখান থেকে একটা গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায়। এবার যেখানে নিয়ে যায় সেই জায়গাটা হচ্ছে ঠিক ওকে যেখানে নিয়ে গেছিল তার থেকেও বড় একটা, ওরকমই টিন লোহা ভাঙা চোরা জিনিসে ভর্তি একটা বড় গোডাউন টাইপের একটা জায়গায় ওকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে ওর মানে এতটাই শরীরটা তখন খারাপ ছিল, ওকে বলেছে যে কিছু একটা কাজ করতে বলে, কিছু একটা সরাতে বলে বা কিছু একটা করতে বলে, এবং ওর শরীর খারাপের জন্য সেটা করতে পারে না। এবং সেটা না করতে পারার জন্য ওই যে বয়স্কা ভদ্রমহিলা ছিলেন, মানে মাঝ বয়সে আর কি, তিনি কিন্তু ওকে যথেচ্ছ মারধর করে এবং করে ওকে বলে যে তুই কাজ করলে তুই আজকে এক জলও পাবি না। এরকম করে ওকে সেখান থেকে ও রেখে ওই ওরকমই একটা বড়, বললাম যে একটা গোডাউন টাইপের জায়গাতে কিন্তু ওকে ফেলে রেখে চলে যায়। তখন ও খিদে তৃষ্ণায় ওর প্রচণ্ড খারাপ লাগে, ওর ঠাকুমার জন্য কথা ভেবে খুব কান্নাকাটি করছে, কিন্তু ওর এতটাই শরীর খারাপ যে ও যে উঠে গিয়ে যে কিছু চিৎকার করবে বা কিছু যে কথা বলবে সেই ক্ষমতা ওর নেই। এবং ও দেখতে পাচ্ছে আশেপাশের মানে ওইটুকু সময় যখন ও এলো দেখতে পাচ্ছে আশেপাশের জায়গাটা ও যেখানে থাকতো সেই জায়গার থেকে অনেকটাই ডিফারেন্ট। লোকজন হিন্দিতে কথা বলছে, ও কিছু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোথায় এলো। ভাবুন একবার, মানে ওইটুকু একটা ছেলে, তার জীবনে একটা এরকম ঘটনা ঘটছে, এটা কতখানি একটা খারাপ বিষয় ভাবুন। তো ওখানটায় ওকে ওরকম একটা বিশাল বড় গোডাউন মতো জায়গায় ও তো চলে যায়, আর ওখানটায় যেখানটা ওর পাটা কেটে গেছিলো না সেই জায়গাটায় তো জং পড়া লোহায় কেটেছিল, ফলে ওই পাটা ওর দাগড়া হয়ে কিছুটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেখান থেকে একটা যন্ত্রণা করছে, মানে ও কিচ্ছু করতে পারছে না। এবং ওর পায়ের যে মানে মেনলি ও খালি পায়ে ছিল, কিন্তু ট্রেনে ওঠাবে বলে ওরা একটা ওই হাওয়াই চপ্পল ওকে দিয়েছিল, যে ট্রেনে করে যাবে তো ওকে একটা হাওয়াই চপ্পল দিয়েছিল। তো সেই হাওয়াই চপ্পলটা দেখছে যে রক্ত লেগে আছে, পা থেকে পড়েছে, খুবই আর কি খারাপ অবস্থা আর কি, কিন্তু ওর তো কিছু করার নেই, ও চুপচাপ রয়েছে। এবার ও ভাবছে আমি কি করব, আমি কি করে এখান থেকে কি করব। তো যাই হোক, তো ওখানেই না ও কোনো রকমে ঘুমিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে। এবং ওর সব থেকে বেশি খারাপ লাগে ঠাকুমার জন্য, যে ঠাকুমা তো আমাকে না দেখতে পেলে, আমি এতগুলো দিন বাড়িতে নেই, ঠাকুমাকে আমি কোনো খোঁজও পাচ্ছি না, ঠাকুমা তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে, হয়তো কিছু হয়েও যেতে পারে, এটা ভেবেও না খুব খারাপ লাগছে। এবার ও ঘুমিয়ে পড়ে। এবার ওই যে ঘুমিয়েও পড়ে, সেই ঘুমের মধ্যে ও হঠাৎ করে একটা স্বপ্ন দেখে। ঘুমের মধ্যে ও স্বপ্নে দেখছে যে মানে দেখবেন আমরা ভগবানকে, যে ভগবানকে যে মানে না কেন, সে কিন্তু যখন তার পুজো করে, তাকে মান্য করে, তাকে মন থেকে ডাকে, তার চোখে একটা তার একটা অবয়ব কিন্তু সৃষ্টি হয়ে যায়। মানে ধরুন যে কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসে, সে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তিকে মনে মনে চিন্তা করে তাকে যেমন ভালোবাসে, তাকে মানে ফিল করার চেষ্টা করে। এবার ছোটবেলা থেকে যেহেতু এই নবাব মহাদেবকে খুব ভালোবাসতো, তো ও না ওর কাছে না ওই মহাদেবের যে একটা ক্যালেন্ডারে ও ছবি দেখতো বা সব জায়গায় যে শিব ঠাকুর জটাধারী মানে সামনে দাঁড়িয়ে রয়েছেন, এরকম একটা স্মৃতি কিন্তু মানে এরকম একটা ছবি ওর মানে মনে মাথায় বসিয়ে নিয়েছিল। এবার ও দেখে স্বপ্নে আর কি দেখছে যে ওরকমই একটা বিশাল বড় মানে শিব ঠাকুরের ছবিতে ও যেরকম তার অবয়ব দেখে সেরকমই একজন কেউ, আবছা আবছা, খুব একটা স্পষ্ট নয়, খুবই আবছা আবছা, সে ওকে মানে ঘুমের মধ্যে বলছে এভাবে শুয়ে থাকিস না, তুই ওঠ, তুই পারবি, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা, তোকে তোর বাড়ি ফিরতে হবে, তোকে তোর ঠাকুমার কাছে ফিরতে হবে, তুই বেরিয়ে যা, তুই পারবি, ওঠ বলে ও একটা এরকম স্বপ্ন দেখে।
এবং যখন ও স্বপ্নটা দেখে সেই মুহূর্তে ওর কপালের দিকটা না, মানে ঠিক, মানে যদি আপনি ধরুন রাস্তায় বেরিয়েছেন, আপনি খুব প্রখর রোদ্দুরে বেরিয়েছেন, এবার আপনার মাথাটুকু বা কপালটুকু যদি রোদের এক্সপোজারে আসে, এরকম গরম হয়ে যাবে। ও যখন মানে জাস্ট ওই স্বপ্নটা পেয়ে ওর ঘুমটা ভাঙে, ও দেখছে যে ওর কপাল থেকে পুরো মানে আগুনের মতো তাপ বেরোচ্ছে। এবার ও ভাবছে যে ও নিজেই নিজের হাতটা কপালে দিয়ে ভাবছে আমার কপালটা এত গরম কেন। যাই হোক, তো তখন দেখছে যে সময়টা ভোর রাত। এবার ও ভাবছে যে আমাকে সত্যি তো, আমাকে এখান থেকে তো পালাতে হবে। এবং তখন না তখনও শরীরটা অতটাও ভালো নেই, মানে পায়ে তার উপরে প্রচণ্ড ব্যথা, যে পাটায় কেটে গেছিল। এবার ও ভাবছে আমি বেরোবো কী করে, আমি এখান থেকে পালাবো কী করে, পালাতে তো হবে। এইবারে ও তখন কী করলো যে আশপাশটা দেখতে থাকলো যে কোথা দিয়ে বেরোতে পারে। বিশাল বড় একটা ভাঙাচোরা জিনিসের একটা গোডাউনে তোকে আটকে রেখেছে। এবার ওই গোডাউন যেখানটা রয়েছে সেখানে না একটা বিশাল বড় লোহার পুরোনো একটা আলমারি ছিল। এবার ওই লোহার আলমারিটা ওই জায়গাটা দেখতে দেখতে, যেহেতু ভিতরটাও অন্ধকার, খুব একটা তো আলো নেই, কিন্তু ওই আলমারির সাইডটা দেখে না ওর বারবার মনে হচ্ছে যে এখানে কিছু একটা থাকলেও থাকতে পারে। তো ওই আলমারিটা দেখতে দেখতে, পুরো জং পড়া একটা আলমারি, তো সেখানটাকে একটুখানি সরিয়ে ও দেখছে যে ওই আলমারি যেখানটা রয়েছে সেখানে মানে একটা ফাঁকা মতো রয়েছে, বড় ফাঁকা, এবং সেই জিনিসটাকে আটকানোর জন্যই ওই আলমারির ভাঙাচোরা ওই লোহার আলমারিটাকে ওখানে রাখা হয়েছে। এবার ও মনে মনে ভাবছে যে আমি যদি আলমারিটাকে সরাতে পারি তাহলে কিন্তু আমি মানে হেলেও বেরোতে পারি। এবার কোনো রকমে ও আলমারিটাকে মানে প্রচণ্ড ভারী একটা মোটা ভাঙাচোরা জিনিস, মানে ওটাকেও সাবধানে ধরতে হচ্ছে, নাহলে যেভাবে পা কেটে গেছে সেভাবে ওর হাতও কেটে যেতে পারে। তো কোনোভাবে ঠেলে ঠুলে ও আলমারিটাকে একটু ফাঁক করে, এবং ফাঁক করে সেখান থেকে ও কোনো রকমে কিন্তু বেরোয়। এবার কোনো রকমে যখন ও বেরিয়ে দেখছে যে এই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় একটা এরিয়ার ভিতরে একটা জায়গা, এবং বাইরে একটা বড় গেট রয়েছে। মানে ওই গোডাউনটা থেকেও বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু বাইরে গেট আছে, ও সেই গেটটা লম্বা, এবং গেটের পাশে একটা লোকও পাহারায় আছে, মানে হয়তো কোনো গোডাউনের সে সিকিউরিটি। এবার ও ভাবছে যে আমি এখান থেকে তাহলে কী করে বেরোবো, বেশ বড় বড় পাঁচিল রয়েছে। যাই হোক, তো কোনো রকমে লুকিয়ে চুরে ও দেখছে যে ওখানে আরও একটা দুটো, প্রথমে তো একটা সিকিউরিটিকে দেখে, তারপরে ও দেখছে যে আর একটা লোক রয়েছে। এবার ও কী করে পালাবে? তখনও আশেপাশে দেখছে যে পিছনে কোণা করে পাঁচিলটার এক জায়গায় ভাঙা রয়েছে, মানে সেই জায়গাটার হাইট হয়তো 1-2 ফুট হবে, বাকি 6 ফুট উঁচু। তো তখন ওই জায়গাটা দিয়ে আস্তে 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 করে ওখানটা থেকে ও ওই পাঁচিলটা টপকে বেরিয়ে যেতে সমর্থ হয়। এবার ও যখন সমর্থ হয়েছে না, তখন তখন ওর শরীর খারাপ, মাথাটা হালকা ঘোরাচ্ছে, এবং ও না মানে ওই যে স্বপ্নটা দেখেছে, যে মনে মনে শুধু জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব জয় বাবা ভোলানাথ এরকম বলছে। বলতে বলতে ও বেরিয়ে গেছে। এবার দেখুন, বেরিয়ে তো গেছে, এবার ওর জায়গাটা কি জানে না, চেনে না। আসার সময় ওর শরীরও ভালো ছিল না, পুরো ঘোরের মধ্যে ছিল, ও কিচ্ছু দেখেনি যে কোন রাস্তা দিয়ে এসেছে। ফলে এই জায়গা থেকে ও বেরিয়ে তো গেল, কিন্তু এবার বেরিয়েও যাবে কোথায়, ও কী করে বাড়ি অবধি পৌঁছবে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো ওর মনের মধ্যে না তখন ওই যে স্বপ্নটা দেখার পরে ও বারবারই শুধু জয় বাবা ভোলানাথ জয় মহাদেব এরকম বলছে, এবং ও যেদিকে দু চোখ যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, মানে সেটা কোন দিক কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে, এবং আশেপাশটা দেখছে যে ভাষাগুলো লেখা রয়েছে সেই ভাষাগুলো একটাও বাংলা নয়। ফলে ও কিচ্ছু পড়তে পারছে না, কিচ্ছু বুঝতে পারছে না, শুধু ওই মনে মনে বাবা ভোলানাথকে ডাকছে আর ও চলছে। ঠিক আছে? তো এইভাবে যেতে যেতে ও বেশ কিছুক্ষণ মানে নিজের মনে ওরকম একটা ঘোরের মধ্যে, ওর মাথা ভার হয়ে আছে, শরীর অবসন্ন, ওরকম করে ও অনেকক্ষণ চলে। এবং চলার পরে না একটা জায়গায় ওর মানে জাস্ট একটু মাথাটা মনে হয় যেন ঘুরে যায়, এবং ও রাস্তার পাশে একটা জায়গায় বসে পড়ে। আচ্ছা, এবার যখন ও বসে থাকে, ও বেশ কিছুক্ষণ বসে থাকে, মানে তখন ও পুরো ব্ল্যাঙ্ক, ওর মনে মাথায় কিচ্ছু আসছে না, ও জানেও না ও এবার কী করবে। তো তখন ভোর মোটামুটি হয়েছে। তো সেইখানে এবারে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, সেটা আপনারা প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে শুনবেন। তো ওখানেও বসে রয়েছে, ভোরের আলো ফুটেছে, রাস্তায় তখন কেউ নেই, মানে একটা দুটো গাড়ি অনেকক্ষণ পরপর যাচ্ছে, এবং ও ও জানে না ও এবার কী করবে। এমন সময় ওর সামনে একজন ভদ্রমহিলা আসেন। ঠিক আছে, অল্প বয়স ভদ্রমহিলার মানে কপালে ওই যে মেটে কালারের একটা সিঁদুর হয় না, গেরুয়া রঙের মেটে কালার যেটাকে বলে, সেরকম একটা সিঁদুর পরা, এবং হাতে বেশ অনেকটা করে চুড়ি, কাঁচের চুড়ির মতো চুড়ি পরা। এবং সেই ভদ্রমহিলা
মাথায় ঘোমটা দিয়ে, শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ও মানে আস্তে আস্তে হঠাৎ করে ওর কাছে এসে দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে পড়ে ওকে কিছু একটা বলে, এবং যে ভাষাটায় বলে তখন ও জানতো না, বাট ওটা হিন্দি ভাষা ছিল, হিন্দি ভাষা ওকে কিছু একটা জিজ্ঞেস করে বা বলে, এবং ও বুঝতে পারে না ওকে অ্যাকচুয়ালি কী বলছে। তো ও না তখন যখন এক দুবার ওই ভদ্রমহিলা ওর সাথে কথা বলার চেষ্টা করে, তখন ও মানে নবাব আর কি বাংলাতেই বলে, আমি নবাব, আমি বাড়ি যাব, আমার বাড়ি অমুক জায়গায়, জাস্ট এটুকু বলে। তো তখন ওই ভদ্রমহিলা ওকে দেখে খুব হাসে এবং হেসে ওর হাতটা দিয়ে ওকে মানে হাতটা বাড়িয়ে দেয় এবং ওকে সাহায্য করে উঠতে। ও তো মাটিতে বসে পড়েছিল, শরীর ভালো লাগছে না, মাথা ঝিমঝিম করছে, মাথা ভার, শরীর অবসন্ন, ব্যথা রয়েছে, মারধর করেছিল ওকে তার আগে, তো ব্যথাও ছিল। তো তখন ওই মহিলা মানে একটা ভাঙা ভাঙা বাংলায় ওকে বলছে যে তুমি জানো তুমি কোথায় এসেছো? তখন ও বলেছে না আমি জানি না আমি কোথায় এসেছি। তো তখন ওকে বলে যে এটা একটা বিহারের একটা জায়গা, একটা নাম বলে জায়গাটার, আমি জায়গাটার নাম আর এখানে বলছি না। তো বিহারের একটা জায়গার নাম বলে, এবং ওকে তখন ওই মহিলাটা হেসে বলে যে তোমার খুব খিদে পেয়েছে না? তো তখন ও বলেছে হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে। তো ওকে না তখন ওই ভদ্রমহিলা শাড়ির আঁচল থেকে একটা মিষ্টি দেয়, একটা প্যারা টাইপের একটা সন্দেশ মিষ্টি দেয়, এবং ওই মিষ্টিটা ওকে যখনই দেয় ও না মানে ওই ভদ্রমহিলাকে দেখে মানে তার ওই যে রূপটা মানে একজন মাতৃস্নেহ করলে যেরকম একজন আমাদের কাছে মাতৃস্নেহের যে একটা পরশ, ওর ওই ভদ্রমহিলাকে দেখে ওনার মুখ দেখে না ওর একটা সেরকমই মনে হয়। এবং ও জানে যে এর আগে দুবার ওকে খাওয়ার সাথে নিশ্চয়ই কিছু একটা মিশিয়ে খাওয়ানো হয়েছে, কিন্তু ওই ভদ্রমহিলার ব্যবহার দেখে, ওই মিষ্টি হাসি দেখে, তার মুখ দেখেও এতটাই ওর ভালো লাগে, ও কিন্তু মনে কোনো সন্দেহ না এনে ও কিন্তু সেই সন্দেশটা সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। এবং যখন ও সন্দেশটা লাস্ট খাচ্ছে তখন ওই ভদ্রমহিলা কী করে, ওর নবাবের মাথার উপর একটুখানি হাত বোলায়, খুব স্নেহ করে আর কি, ভদ্রমহিলা ওর মাথায় হাত বোলায়, এবং তারপরে ওকে বলছে ওরকমই ভাঙা ভাঙা বাংলায়, যেখান দিয়ে তুমি সোজা হেঁটে যাও, এখান দিয়ে তুমি সোজা হেঁটে যাও, ওখানে তুমি স্টেশন দেখতে পাবে। এবং ওকে তখন বলে যে তুমি ওখান থেকে একটা স্টেশনে গিয়ে তুমি একটা হাওড়ার টিকিট কাটবে। তো যথারীতি নবাব বলেছে আমার কাছে কোনো টাকা নেই। তো তখন ওই মহিলা আর একটা আঁচলের পুঁটলি থেকে ওকে কিছু টাকা দেয়, কিছু টাকা ওকে দেয়, এবং বলে যে যা টাকা তোমায় দিলাম তোমার সেই টাকায় তুমি ঠিক বাড়ির মধ্যে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে। এবং তারপরে ওই ভদ্রমহিলা মানে অদ্ভুত রকমভাবে ওকে দেখে একটা মিষ্টি হাসে এবং ওকে বলে আর সময় নষ্ট করো না, তুমি এক্ষুনি হেঁটে যাও, তুমি যখন গিয়ে স্টেশনে পৌঁছবে ঠিক তার 2 ঘন্টা পরে তোমার সেই হাওড়া যাওয়ার ট্রেন আছে, তুমি আর সময় নষ্ট করো না। এই বলে দ্বিতীয়বারের জন্য ওর মাথায় হাতটা বোলায়, এবং ওর খুব ভালো লাগে। আর যেহেতু ছোটবেলা থেকে ওর ঠাকুমা ওকে মানুষ করেছে, ওর মাকে সেভাবে দেখেইনি, কখনো পাইনি, তো ওই ভদ্রমহিলার মধ্যে না ও একটা মায়ের আভাস পায়। ঠিক আছে, যাই হোক, তো ও তারপরে রাস্তাটা একদম ফাঁকা, দুদিকে জাস্ট এমনি ক্ষেত টাইপের জমি ফাঁকা, এবং দুদিকে মানে রাস্তাটা দুদিকে চলে গেছে। এবার ও হাঁটা শুরু করেছে। অদ্ভুত বিষয় হচ্ছে যে ও হাঁটা শুরু করার কয়েক সেকেন্ড পরেই যখন নবাব পিছনে ফিরে তাকাচ্ছে তখন দিনের আলো কিন্তু মানে ভোরের আলো ফুটে গেছে। ও দেখছে ওই ভদ্রমহিলা ওই রাস্তাতে নেই, এবং দুপাশের যে জমি তাতে এমন কিছু ফসলও নেই, মানে একদমই ফাঁকা জমি দেখা যাচ্ছে, এমন না যে বড় বড় গাছ রয়েছে বা জঙ্গল, কিচ্ছু না। ওই ভদ্রমহিলাকে কিন্তু ও আর দেখতেই পায় না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ভদ্রমহিলা যখন ওর মাথায় হাত বোলায় ওর পুরো শরীরে মানে পুরো মাথা থেকে পা অবধি মনে হয় যেন একটা বিদ্যুৎ খেলে গেল, এবং ওর মাথা, ওর শরীরের যে ব্যথা ছিল, যে ক্লান্তি ছিল, যে মাথা ভার ছিল, সেই জিনিসটা না সম্পূর্ণ মানে 100% সে শরীর থেকে চলে যায়। ও নিজের শরীরটা আগের থেকেও বেশি এনার্জেটিকও ফিল করতে থাকে, এবং ওর মনের মধ্যে যে একটা প্রচণ্ড ভয় লেগেছিল পুরো বিষয়টা, খুব স্বাভাবিক, ওইটুকু একটা ছেলের সাথে যদি এরকম ঘটনা ঘটে ভয় লাগাটাই স্বাভাবিক। ওর মনের মধ্যে একটা অদ্ভুত রকমের আত্মবিশ্বাস, একটা অদ্ভুত রকমের সাহস ওর মধ্যে চলে এলো, এবং ও কিছুক্ষণ দেখে পিছনে দাঁড়িয়ে, এবং ও দেখতে পায় না। তারপরে আবার কিছুক্ষণের যে আবার পিছনে ফিরেও দেখার চেষ্টা করে, বাট ওই ভদ্রমহিলাকে কিন্তু রাস্তার কোথাও দেখা যায়নি। তো ও মনে মনে ঠাকুরকে স্মরণ করতে করতে, ভোলে বাবাকে স্মরণ করতে করতে ও স্টেশনে যায়, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখান থেকে কিছু টাকা দিয়ে ও টিকিট কাটে হাওড়া যাবে বলে,
টিকিটও পেয়েও দেয়। এবং যখন ও টিকিট যিনি দিচ্ছিল তাকে যখন জিজ্ঞেস করে যে কোন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটবে, কখন ট্রেন আছে, সেই লোকটা কিন্তু ওই সময় থেকে দাঁড়িয়ে বলে যে ঠিক 2 ঘন্টা পরে ট্রেন আছে। ভাবুন একবার, মানে ওই ভদ্রমহিলা যিনি ছিলেন তিনি হয়তো, মানে ও তো যেহেতু মহাদেবকে খুব মানতো, হয়তো মা পার্বতী স্বয়ং এসেছিলেন ওর এই চরম বিপদ সময় ওকে উদ্ধার করতে, নাহলে হয়তো ওর সাথে আরও অনেক খারাপ কিছু হয়ে গেলেও যেতে পারতো। কিন্তু দেখুন ভগবানের কি লীলা, কি লীলা একবার ভাবুন। ও মহাদেবের এত ভক্ত ছিল, তো সেখান থেকে ওর ওই যে ভদ্রমহিলা ওর মাথায় হাতটা বলে ওর শরীর সম্পূর্ণ ঠিক হয়ে যায়, ওর মনে একটা বল আসে, সাহস আসে এবং তারপরে ও আস্তে আস্তে সেখান থেকে কিন্তু ওর জীবনের একটা মোড় ঘুরে যায়। ও তারপরে ফিরে এসে ওর ঠাকুমার কাছে ফিরে আসে এবং এই কথাটা না ও ওর ঠাকুমাকে ছাড়া আর 1-2 জন ছাড়াও কাউকে সেভাবে তখন আর বলে না। এভাবে আস্তে আস্তে ওর কাজের মধ্যে একটা উন্নতিও আসে। ও যখন স্কুলে পড়তো পড়াশোনায় মন লাগতো না, হঠাৎ করে ওর মনে হয় যে ওর পড়াশুনো করা উচিত এবং এই করে কিন্তু ও ওখানকার একজন টিচারের সাথে যোগাযোগ করে ও ওপেন ইউনিভার্সিটি থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয়। এবং এইভাবে যখন 6-7 বছর কেটে যায়, তারপরে কিন্তু যেটা হলো যে ও যে মানে যে দোকানটায় কাজ করতো সেই দোকানের লোকটার কিছু একটা পারিবারিক খুব সমস্যা হয়, ঠিক আছে, কিছু একটা সমস্যা হয় এবং লোকটা কিন্তু পুরো দোকানটাই ওকে দিয়ে দেয়। মানে ওকে দিয়ে দেয় বলতে ওকে পুরো দোকানটা দেয় যে পুরোটা ও সামলাবে এবং লোকটা বলে যে তার বদলে তুমি আমাকে মাসে মাসে কিছু টাকা দিবে। তখন 5-6 বছর পরে ও আরও একটু বড় হয়ে যায় এবং ও কিন্তু সেই দোকানের সমস্ত দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং সেই দোকান থেকে, যেহেতু ওই দোকানটা চালাতো, আস্তে আস্তে দোকানটা আরও বড় হয় এবং ও কিন্তু তারপরে দোকানটা থেকে মানে যে পয়সা আসতো সেখান থেকে ওই দোকানেরই পাশে, যেহেতু ও ঠাকুরকে খুব ভালোবাসতো, ভগবানকে খুব মানতো, একটা নিজস্ব দোকান খোলে এবং সেটা কিন্তু কোনো খাওয়ার দোকান ছিল না। ও নিজে মানে ঠাকুরের জন্য চাঁদমালা বানানো, ঠাকুরের মালা, মানে দশকর্মার যে জিনিসপত্র তার একটা দোকান, এবং সেই দোকানটাও কিন্তু প্রচণ্ড চলে, ভীষণ রকমভাবে চালু একটা দোকান হয়। এবং পরবর্তী সময় ও কিন্তু পুরো দোকানটা, মানে ওর আস্তে আস্তে আর্থিক বিশাল উন্নতি হয়, ও পুরো দোকানটাই কিনে নেয় এবং আজও কিন্তু এই দোকানটাতেও কাজ করে, তার পাশে যে দশকর্মার দোকানটা রয়েছে সেই দোকানটাও কিন্তু ও সামলায় এবং তারপরে ও যেখানে বাড়ি কিনেছে সেইটা তো ওনাকে দেখায়। তো এইভাবেই ভগবানের আশীর্বাদে, মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদে ওর জীবনে কিন্তু মোড় ঘুরে গেছিল নবাবের। এবং যারা ওকে নবাব নবাব বলে ওকে ব্যঙ্গবিদ্রূপ করতো তারাও কিন্তু দেখছে যে সত্যি কিন্তু আজকে ও একজন খুব ভালো সৎ মানুষ হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ এই ভিডিওগুলোকে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। জয় বাবা ভোলানাথ, জয় মা পার্বতী।